দিগন্তবেলার প্রেমান্দোলন। আফরোজা আশা। পর্ব 1 থেকে 10। আমি আপনার বউ হতে চাই রায়হান ভাই। আপনার হালি হালি বাচ্চার মা হতে চাই। করবেন আমাকে বিয়ে? আড্ডার মাঝে শশীর কন্যার কথা শুনে হৃদয় গুটালো দিগন্ত তালুকদার। হাতের সিগারেটটা কয়েক টানে শেষ করল। নাক মুখ দিয়ে বেপরোয়াভাবে ধোয়া ছাড়তে ছাড়তে আড্ডার মাঝ থেকে উঠে এলো। পাটোয়ারি বাড়ির ছোট রাজকন্যা বেলা পাটোয়ারি শেষমেশ কিনার রাস্তায় রাস্তায় ঘুরে প্রপোজাল দিয়ে বেড়াচ্ছে। ভ্যারি ব্যাড। দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথে সেখানে উপস্থিত সকলে হুহা করে হাসা শুরু করল। রায়হান হাসতে হাসতে দিগন্তের পাশে এসে বলে, আহ, এভাবে বলছিস কেন? মেয়েটা কত সাধ নিয়ে আমাকে প্রপোজাল দিচ্ছে দেখছিস না? রায়হানের কথায় আরেক দফা হাসির রোল পড়ল সেখানে। দিগন্ত গরম চোখের তাকালো রায়হানের দিকে, কিন্তু রায়হান যেন দেখেও দেখল না। দিগন্তকে টপকিয়ে বেলার কাছে এলো। রায়হানকে কাছে আসতে দেখে খানিকটা লজ্জায় গুটিয়ে গেল বেলা। কখন কিভাবে যেন এই সুদর্শন ছেলেটা মন কেড়ে নিয়েছে ওর। রায়হান বেলার গুটিয়ে যাওয়া দেখে আর চোখে দিগন্তের দিকে তাকালো। ওর জ্বলন্ত চোখ বেলাতেই নিবন্ধ। রায়হান গলা খাকড়ি দিয়ে বলল, আমি তো হালি হালি বাচ্চা সামলাতে পারবো না বেলা। চাকরি নেই, বেকার একটা ছেলে, সাথে গুন্ডামি করে বেড়াই। বউ সামলানোই তো কষ্টসাধ্য ব্যাপার। এত বাচ্চা কিভাবে সামলাবো? খুব সাহস নিয়ে বলে তো ফেলেছে বেলা, কিন্তু এখন মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে। কান দিয়ে ধোয়া বের হচ্ছে নিজের বেহায়াপনায়। একটা মেয়ে হয়ে কিনা এতগুলো ছেলের সামনে দাঁড়িয়ে ক্রাশ বয়কে প্রপোজ করলো। আর করলি বাকিভাবে ডিরেক্ট হালি হালি বাচ্চা। এটা মনে পড়তেই চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। রায়হান ঠোঁট টিপে হেসে কিছু বলতে নিবে তার আগেই একটা দাবামার্কা চট পড়ল বেলার গালে। চরের তাল সামলাতে না পেরে একটু দূরে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল বেলা। গালে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিল। মাথা ঘুচে সাথে চোখ দিয়ে টুপুটুপ করে অশ্রুকণা আপনি ঝরে পড়ল। রায়হান রাগী চোখে তাকালো দিগন্তের দিকে। বেলাকে নিচ থেকে উঠানোর জন্য এগোতে নিলে দিগন্ত হুঙ্কার ছেড়ে বলল, খবরদার, সাহায্য তো দূর, ওর আশেপাশেও ঘাসবি না। বেয়াদব মেয়ে, এভাবেই পড়ে থাক। কলিজা কত বড় ওর, আমার সামনে এসে পিরিতি আলাপ মারায়। মুখ টিপলে দুধ বের হবে সে মেয়ে এসেছে হালি হালি বাচ্চার জন্ম দিবে। ওকে একটা কেন হালি হালি থাপ্পড় মারা উচিত। অসভ্য মেয়ে কোথাকার। অপমানে ঘৃণায় মরে যেতে ইচ্ছে করল বেলার। ভর দুপুরের রাস্তার মাঝখানে এত মানুষের সামনে এভাবে অপমানিত হতে হলো ওকে। চরোটা যে শুধু গালে পড়েনি তা বেলার চোখ দিয়ে ঝরে পড়া অশ্রুগুলোই বলে দিচ্ছে। চরোটা ওর আত্মসম্মানে পড়েছে। রাস্তার পাশে থাকা কচিকাচারা থেমে থেমে তাকিয়ে আছে বেলার দিকে। কেউ কেউ বিনোদন নিয়ে হাসছে, আর কেউ কেউ হালকা ফিসফাসে বেলাকে দেখিয়ে বলছে, ওই যে পাটোয়ারি বাড়ির ছোট মেয়ে না? শুনলাম কার যেন প্রেমে পড়েছে। এত সাহস! দিগন্তের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলছে। বেলা মুখ থুবড়ে পড়া অবস্থায় মাটির গন্ধ নিচ্ছে আর খাচ্ছে। মনে হচ্ছে মাটি একটু দয়া করে ফেটে গেলে ও ঢুকে পড়ছে সেখানে। মাথার ভেতরে যেন বাজ পড়েছে। গালটা তো জ্বলছেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি জ্বলছে ওর অন্তর আত্মা। কিছু না ভেবেই উঠে দাঁড়ালো বেলা। রক্তাক্ত ঠোঁট আর ধুলো মাখা জামা নিয়ে চোখ তুলে চাইল দিগন্তের দিকে। রায়হান ওর দিকে এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু দিগন্তের হুঙ্কারে থেমে গিয়েছে। করাগলায় বলল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস দিগন্ত। ও ছোট মানুষ, এসবের কি বুঝে? দিগন্ত উপেক্ষা করল রায়হানের কথা। দাঁতে দাঁত পিষে বলল, ছোট মাইফুট, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল এখনই। না হলে ওকে মেরে কি অবস্থা করব নিজেও জানি না। বেলা কিছু বলল না। নিঃশব্দে একবার তাকালো রায়হানের দিকে। তারপর রাস্তার লোকজনের চোখ উপেক্ষা করে সোজা হেঁটে চলে গেল। না কারো সাহায্য নিল, না কারো চোখের করুণা চাহনি। পা দুটো টলছিল, চোখ ঝাপসা। সেভাবেই হেঁটে চলে গেল। পাটোয়ারি বাড়ি। দিগন্ত বেলা গড়িয়ে রাতের প্রহর চলছে। বেলা চুপ করে ঘরের এক কোণে বসে আছে। গালটা এখনো লাল, হালকা ফোলা। মা অনেকবার ওর ঘরে এসে জানতে চেয়েছে কি হয়েছে, কিন্তু বেলা কিছু বলেনি। এমনকি বাবার প্রশ্নও এড়িয়ে গিয়েছে। বেলা, এই বেলা, কি করছিস? সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কাজ নেই তোর, তাই না? জানিস না কাল তালুকদার বাড়ি থেকে সবাই আসবে? একটু গা গোতর নড়া না বোন। আমি একা এত কিছু কখন করব? বৃষ্টি তো রূপচর্চায় ব্যস্ত। যেন কাল আমাকে না ওকেই দেখতে আসছে। চোখ মুখ কুচকে ক্লান্ত শরীর ঠেলে বেলার রুমে ঢুকলো বানি। বেলার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসল। বড় আবার ক্লান্ত মুখখানা দেখে নড়ে চড়ে বসল বেলা। মাথাটা টুপ করে বানির কোলের উপর রেখে শুয়ে পড়ল। বানিও মুচকি হেসে বোনের মাথায় বিলি কাঁপতে কাঁপতে বলল, কি হয়েছে রে? সেই বিকেল থেকে শুনছি তুই ঘরের কোণে লুকিয়ে আছিস। মন খারাপ কেন? কে কি বলেছে? বড় আপার আস্কারা পেয়ে আহ্লাদে গলে পড়ল বেলা। নাক টানতে টানতে নিজের অপকর্ম ছাপিয়ে রেখে শুধু দিগন্তের ব্যাপারটা বলল।
দিগন্ত মেরেছে শুনে কিছুক্ষণ নীরব থাকলো বাণী। বেলাকে টেনে সোজা করে বসিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, দিগন্ত ভাই এমনি কিছু করেন না বেলা। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যেটা ভাইয়ের ভালো লাগেনি তাই মেরেছে। এখন কেঁদে ভাসিয়ে লাভ আছে? কি কাহিনী করেছিস তুই ভালো জানিস। তারপর বেলার চুলগুলো ঠিক করতে করতে আবার বলে উঠল, দিগন্ত ভাই আমাদের বড় ভাইয়ের মতো। সে একটু আধটু শাসন করলে সেগুলাকে খারাপভাবে নিবি না বুঝলি। দিগন্ত ভাই মানুষটা যেমনই হোক না কেন আমাদের বোনদের সবসময় বাজে পরিস্থিতি থেকে আগলে রেখেছে। এখন ওসব নিয়ে মুড অফ করে যে ঘরে বসে আছিস, দেখছিস না আমার উপর দিয়ে কত প্রেশার যাচ্ছে। একসাথে এত কিছু সামলাতে হিমশিম খাচ্ছি আমি। আম্মু বেশি কাজ করতে পারছে না, বাত ব্যথা বেড়েছে। চাচি আম্মু তো রান্নাবান্নার দিকটা সামলাতে ব্যস্ত। এত বড় বাড়ি ছেড়ে মুছে পরিষ্কার করা কি চারটাখানি কথা। কাল দিনটা দেখতে দেখতে চলে আসবে। এখনো কত কাজ বাকি। তুই একটু দাদিমার কাছে গিয়ে সেদিকটা দেখাশোনা করলেও তো পারিস বোন। শুনছিস না ঘর থেকে কিরকম চিৎকার ছুটছে। বেলা ঠোঁট উল্টিয়ে বলল, আচ্ছা বড়বা। দিহান ভাই কত কিউট, ভালো, ভদ্র একটা মানুষ। তার বংশের দিগন্ত ভাইয়ের মতো এরকম গুন্ডা, মাতাল, রগজটা বদের হাড্ডি কিভাবে হলো বলতো। গুরুজনদের এভাবে বলতে নেই বেলা। দিগন্ত ভাই বয়সে আমাদের থেকে অনেক বড়। বেলা ভেঞ্চি দিয়ে হিসহিসিয়ে বলল, গুরুজন না ছাই। কেমন রামছাগলের মতো একটা হুঙ্কার ছুড়ে আজ কতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় দিয়েছে যেন। বেয়াদব, গুন্ডা লোক একটা। বাণী মৃদু রাগ নিয়ে বলল, আহ বেলা, কি হচ্ছে কি এসব। সে কিন্তু আমার হবু ভাসুর হয়। এভাবে বলবি না। আচানক বেলার মুখটা আবার কালো হয়ে গেল। বাণীর গায়ের সাথে ঘেঁষে বসল। মন ভার করে বলে উঠল, তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব বড়পা। বৃষ্টি আপার সাথে তো আমার মিলে না। কেমন দুশ্চাই ব্যবহার করে, ভালো লাগে না। ফুপিকে বলে বিয়ের পর তুমি এখানে থেকে যাও না আপা। আদরের ছোট বোনের আবদারে স্মিথ হাসল বাণী। বেলার গালে স্নেহের হাত রেখে বলল, তুই তো বোকা না। তাহলে বোকা বোকা কথা বলছিস কেন। বিয়ের পর মেয়েদের ঠিকানা শ্বশুরবাড়ি হয়। সে আমাদের নিজের ফুপিই হোক না কেন। আমার বিয়ে হলে আমাকে তো শ্বশুর বাড়িতেই থাকতে হবে। তোরও তো বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে, তখন কি আমাকে সাথে নিয়ে যাবি নাকি। হুমু হুমু বল। বলতে বলতে বেলাকে কাতুকুতো দেওয়া শুরু করলো। এই এক জিনিস একদমই নিতে পারে না বেলা। দূর থেকে একটু হাত নড়ালেও হাসতে হাসতে গড়াগড়ি খায়। এখনো একই অবস্থা হলো। বাণীর কাতুকুতু দেওয়াতে পেটে খিল দেওয়া হাসিতে মেতে উঠল। বেলার সাথে তাল মিলিয়ে বাণীও হাসছে। দুবনের হাসিতে মুখরিত হলো পাটোয়ারি বাড়ির আনাচে কানাচে। দরজার সামনে থেকে উকি দিয়ে বেলা আর বাণীর কারবার দেখে বিরক্ত হলো বৃষ্টি। এদের দুজনের ন্যাকাষষ্টি কাজ দেখলে শরীর রিরি করে ওর। ফেস মাস্কটা আলতো হাতে নাড়তে নাড়তে নিচের দিকে চলে গেল ও। কাল সবার সাথে দিগন্ত আসবে, তাই ওকে একদম ফিটফাট সুন্দরী হতে হবে। ওকে দেখার পর যেন দিগন্ত চোখ ফেরাতে না পারে এমন সুন্দর হতে হবে। যদিও দিগন্তের কাছে পাত্তা পায় নাও, তাতে কি কাল দিগন্তকে পটিয়ে ছাড়বে। পাটোয়ারি বাড়িতে মোট সদস্য সংখ্যা 8। বেলার দাদা রহিম পাটোয়ারির 3 সন্তান। রহমান পাটোয়ারি, রাসেল পাটোয়ারি আর মিতালি পাটোয়ারি। রহমান পাটোয়ারির 3 কন্যা বাণী, বৃষ্টি আর বেলা। রাসেল পাটোয়ারির কোনো সন্তান নেই। আর দুভাইয়ের আদরের বোন মিতালি হলো তালুকদার বাড়ির ছোট বউ। তার 2 সন্তান দিহান তালুকদার আর দিশা তালুকদার। দিহানের সাথেই বাণীর বিয়ে ঠিক করতে আসছে তালুকদার বাড়ির লোকজন। ভাইয়ের মেয়েকেই নিজের পুত্রবধূ বানাতে চায় মিতালি। বেলার দাদা মারা গিয়েছে অনেক আগেই। বুড়ো দাদির রূপচান বেঁচে আছে এখনো। তোমার ভাইয়ের মেয়ের চলাফেরায় লাগাম টানো, মুনি। ওর উগ্র আচরণের কারণে আমি কোনো স্টেপ নিলে পরে দোষারোপ করতে পারবা না, সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জোর গলায় বলল দিগন্ত। ঘড়ির দিকে তাকালো মিতালি। 12টা বেজে গিয়েছে। দিগন্তের জন্যই ডাইনিংয়ে অপেক্ষা করছিল সে। হাতের কাজটুকু তাড়াহুড়ো করে শেষ করে রান্নাঘর থেকে গরম কফি হাতে দিগন্তের পিছু ছুট লাগালো সে। রাত 12টার উপরে বাজে। এত রাতে শাওয়ার নিচ্ছে দিগন্ত। শাওয়ার শেষে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো। বের হতেই মিতালিকে পেল কফি হাতে। টাওয়ালটা সোফার উপর ছুঁড়ে দিয়ে কফির মগটা নিল। মিতালি উসখুস করছে কিছু বলার জন্য। দিগন্ত কফিতে সিপ দিতে দিতে ভরাট গলায় বলল, কি বলতে চাও বলে ফেলো। মিতালি দিগন্তের দিকে দুপা এগিয়ে এসে বলল, আর কতদিন এমন এলোমেলো জীবন যাপন করবি, দিগু। বয়স 30 ছিল বলে। এখনো জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস তুই। আজও তোর বাবা কি রাগারাগিটাই না করলো। কেন এরকম করছিস বলতো। শেষমেশ সবাই এসে আমাকেই বলবে আমি তোকে মানুষ করতে ব্যর্থ হয়েছি। নিজের ছেলে না বলে তোকে হেয়ালি করেছি। আচ্ছা তুই বলতো বাপু, তোর আর দিহানের মাঝে আমি কখনো কোনো পার্থক্য করেছি। নিয়ম মাফিক প্রতিদিন এই কথাগুলো বলবেই মিতালি।
তাই দিগন্ত গায়ে লাগালো না কথাগুলো। এসব ওর বেশ জানা। তাও মিতালিকে শান্ত করতে ছোট করে উত্তর করল, না। দিগন্তের উত্তর শুনে আবারও চড়াও হলো মিতালি। নাক টানতে টানতে বলল, তাহলে কেন অফিসে যাস না? দিহান কত সুন্দর অফিসে যাচ্ছে, নিজের সবকিছু ও গুছিয়ে নিয়েছে, কিন্তু তুই তুই কি করছিস? এমন ছন্নছাড়া জীবন বেছে নিলি কেন? লোকে তোকে গুন্ডা নামে চিনে, তোর নামের সাথে গুন্ডা শব্দটা লাগলো কেন বল? আজ পাশের বাড়ির ভাবি তোকে গুন্ডা বলল আমার সামনে, জানিস কত কষ্ট পেয়েছি আমি? মিতালির ফ্যাচ ফ্যাচ কান্নায় বিরক্ত হলো দিগন্ত। তবুও ঠান্ডা গলায় বলল, আহা, গুন্ডাকে গুন্ডা বলেছে, এতে কষ্ট পাওয়ার কি হলো? ভালো লাগছে না আমার, যাও ঘুমিয়ে পড়ো। মিতালি রাগী গলায় আওড়ালো, খবরদার দিগু, একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস তুই বেপরোয়া জীবন যাপন করবি আর আমার ভাই তার মেয়েকে নাচতে নাচতে এমন ছেলের হাতে তার মেয়েকে দিয়ে দিবে? কখনোই না। তোকে এমনিও পছন্দ করেন না বড় ভাই, তার উপর বেলা তার কলিজার এক টুকরো। আদরের মেয়েকে তোর মতো বেকার গুন্ডা ছন্নছাড়া ছেলের হাতে কিছুতেই দিবে না। ভালোভাবে না দিলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আফটার অল, গুন্ডা উপাধি নিয়ে ঘুরি, এসব আহামরি কিছু নয়, তাই না? ভাবলেশহীন ভাবে বলল দিগন্ত। দাঁতে দাঁত চাপল মিতালি। অগ্নিচড়া কণ্ঠে বলল, নেহাত বড় হয়ে গিয়েছিস, না হলে তোর এই নির্বোধ কথাটার জন্য পিঠের ছাল তুলতাম। তারপর হুট করে কিছু মনে পড়তেই তড়িঘড়ি করে দিগন্তকে বলল, হে রে দিগু, তখন কি যেন একটা বললি না বেলাকে নিয়ে? কি হয়েছে? মিতালির কথায় বেলার তখনকার ঘটনাটা মনে পড়ে গেল দিগন্তের। ঠান্ডা মেজাজটা হুট করে চটে গেল আবারও। মিতালির দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল, যৌবনের রং ধরেছে তোমার বেয়াদব ভাতিজির মনে, মনটা চাইছে কানের নিচে মেরে আসি। কত বড় সাহস ওর, আজ আমার সামনে রায়হানকে প্রপোজ করেছে, তাও বলে কিনা তার হালি হালি বাচ্চার মা হবে। আর এই অসভ্য মেয়েটাকে তুমি বাচ্চা বাচ্চা বলে মুখে ফেনা তোলো আমার সামনে। পেকে নষ্ট হয়ে গিয়েছে বেয়াদবটা। দিগন্তের রাগ আর কথা শুনে হতভম্বের ন্যায় কিছুক্ষণ চেয়ে থাকলো মিতালি। তারপর হুট করে জোরে হেসে দিল। আশ্চর্য, হাসছ কেন? মিতালি হাসতে হাসতেই বলল, সেকিরে দিগু, তোর খাঁচার পাখি অন্যের ঘরের দরজায় ঠকঠক করছে। ঠিক হয়েছে, বোঝ এবার। কতবার বলছি একটু ভালোভাবে চলাফেরা কর, শুনিস আমার কথা? নে দেখ এখন, বেলার মন তোর কাছে না আজকের রায়হানের কাছে আটকেছে। বলেছিলাম না ধমকা ধমকি করে, রাগীভাবে কথা বলিস না ওর সাথে। মেয়েটা বড্ড সরল আর নাজুক বুঝলি, এসব একদমই নিতে পারে না। এত কিছু আমি বুঝি না। লাগাম টানো তোমার বেয়াদব ভাতিজিকে। প্রথমবার বলে বেঁচে গিয়েছে, এরকম ভুল আবার করলে জানে মেরে ফেলবো। এই এই গুন্ডাগিরির জন্যই তো বেলা দেখতে পারে না তোকে। আমি যে তোর বিষয়ে কথা বলবো পারছি সেটা। একে তো বয়সের এত পার্থক্য, মাত্র 16তে পা দিয়েছে মেয়েটা আর তুই 30-এর দামড়া ছেলে। এটার জন্য প্রথমেই বড় ভাই মানা করে দিবে। তোর স্বভাব অভ্যাস কিছুই পছন্দ নয় তার, তা আমি বেশ ভালো করে বুঝি। দিগন্ত মাত্রাতিরিক্ত চটে গিয়ে বলল, কারো পছন্দ অপছন্দের জন্য আমি আমার লাইফস্টাইল পাল্টাতে পারবো না। আমি যেরকম সেরকমই ভালো। তোমার বেয়াদব ভাতিজিকে আমি বলিনি আমার সামনে এসে রূপের বাহার দেখিয়ে আমাকে ওর জালে ফাঁসাতে। ও নিজে যেচে এসেছে আমার জীবনে, এখন আগুনে তো পুড়তেই হবে। ওর বাপ মানবে না মানবে ওসব বাল দিয়ে আমার কাজ নেই। আমার ভালোর জন্য ওকে চাই মানে চাই। এখন তুমি কি করবে তোমার ব্যাপার। ছোট বলে সময় দিয়েছিলাম কিন্তু ও কি করে বেড়াচ্ছে। প্রেমে করবে বেয়াদবটা, মেরে প্রেম করার স্বাদ মিটিয়ে দিব একদম, অশুভ মেয়ে মানুষ। মিতালি বুঝল দিগন্তের মাথা গরম হয়ে গিয়েছে, তাই আপাতত এই বিষয়ে আর কথা না বাড়ানোই ভালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা ওসব আমি বুঝবো, এখন চল খেয়ে নিবি। আমার ঘুম পেয়েছে খুব, তোকে খাইয়ে ঘুমাবো। চল চল, দেরি করিস না, ঘুমিয়ে পড়ো। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, বারণ করেছি না আমার জন্য এত রাত অবধি অপেক্ষা করবে না। কথা শোনো না কেন? বিরক্ত লাগে এসব। হ্যাঁ সেই মনি অপেক্ষা করে সেজন্য বলতে পারলি এই কথাখানা। আমার জায়গায় তোর বউ থাকলে দেখবো কি বলিস তখন, চোখ শুরু করে বলল মিতালি। না চাইতেও ঠোঁটজোড়া হালকা ছাড়িয়ে গেল দিগন্তের। পরক্ষণেই স্বাভাবিক হয়ে গম্ভীর গলায় বলল, বাড়িতে বউ আনবে আজ বাদে কাল, এখনো এত হিংসে কেন? হুমু। মিতালি দিগন্তের হাত থেকে ফাঁকা মুখটা নিয়ে বলল, এজন্য তো বাইরের মেয়ে আনবো না, দুটো ছেলের জন্য ঘরের 2 মেয়ে আনবো। তারপর আমরা 3জন মিলে নাকের দড়ি দিয়ে ঘুরাবো, তোদের দেখে নিস। বলে উল্টো ঘুরে চলে গেল মিতালি। দিগন্ত গলা বাড়িয়ে বলল, তোমার বেয়াদব ভাতিজিকে সাবধান করবে, আমি কিন্তু একদম ভালো মানুষ না। মিতালিও গলা উঁচিয়ে গেটের বাইরে থেকে বলল, খেতে আয় আগে, খেয়ে দেয়ে ভালো হবি না খারাপ হবি হোস, আমি ঘুমিয়ে পড়বো তাতে।
চট জলদি নিচে নাম দিগু, না হলে আমি তোর বাপ চাচাকে ঘুম থেকে টেনে তুলে যুদ্ধ লাগিয়ে দিব তোর সাথে। তখন করিস আমার বেয়াদব ভাতিজিকে বিয়ে। বিরক্তিতে চিরচিরিয়ে উঠল দিগন্ত। মুখ দিয়ে চু শব্দ বের করে নিচের দিকে গেল। মিতালি রান্নাঘরে তরকারি গরম করতে করতে খাট বাঁকিয়ে দেখল দিগন্ত চেয়ারে বসে মোবাইল ঘাঁটছে। স্মিথ হাসল। বেশ একটা অস্ত্র পেয়েছে, বেলার নাম দিয়ে যেদি দিগন্তকে সোজা লাইনে আনতে পারছে। দিগন্ত যখন প্রথম বলেছিল ও বেলাকে পছন্দ করে, মিতালি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। একরোখা রাগী যেদি দিগন্ত তালুকদার শেষমেশ প্রেমে পড়েছে, এ যেন অবিশ্বাস্য ছিল মিতালির কাছে। বেলার 14তম জন্মদিনে দিগন্ত মিতালির কাছে প্রকাশ করেছিল ও বেলাকে চায়। সেই থেকে মিতালি যতটা খুশি ততটাই ভীত। পাটোয়ারি বাড়ির সবাইকে খুব ভালোভাবে চেনা ওর। রহমান পাটোয়ারি কিছুতেই বেলাকে দিগন্তের হাতে দিবে না। দিগন্ত আর বেলার বয়স পার্থক্য দেখলে যে কেউ নাকচ করে দিবে। সাথে আবার দিগন্তের উচ্ছন্নের যাওয়া চলাফেরা। কি করবে না করবে খুঁজে পায় না মিতালি। দিগন্তকে ও পেটে ধরেনি এই যা, কিন্তু সেই ছোট থেকে নিজ হাতে একটু একটু করে গড়েছে ওকে। দিহান দিগন্তের থেকে 1 বছরের ছোট। 2 ছেলেকে এক হাতে সামলেছে মিতালি। কিন্তু দিগন্তের রাগ জেদে আর একরোখা মনোভাবের সাথে পেরে ওঠেনি। ছেলেটা পুরোপুরি ওর মায়ের মতো হয়েছে। মিতালির বড় যা সুফিয়া পাটোয়ারি মারা যায় দিগন্তের যখন 5 বছর বয়স। দুজা যা কম বোন বেশি ছিল। একে অপরকে খুব সম্মান দিয়ে চলত। হঠাৎ সুফিয়া ক্যান্সারে আক্রান্ত হয়। রোগ ধরা পড়ার কিছুদিন পরেই ইহকালের মায়া ত্যাগ করে। তবে মারা যাওয়ার আগে দিগন্তকে মিতালির হাতে দিয়ে যায়। সেই থেকে আজ অবধি মিতালি নিজ দায়িত্ব পালন করছে। বাড়ির কেউ দিগন্তের সাথে টু শব্দটিও করতে পারে না। কারো কথা শুনেই না সে। টুকটাক একটু মিতালির কথাই শোনে। হয়েছে আর কত দিবে, খেয়ে এসেছি আমি। দিগন্তের কথায় হুঁশ ফিরল মিতালির। তরকারির বাটিটা টেবিলে রেখে ওর পাশে চেয়ার টেনে বসল। কিছুটা চিন্তিত গলায় বলল, দিগু, ভাবছি কাল বড় ভাইয়ের সাথে কথা বলবো। একটা সুযোগ আছে তোর আর বেলার বিয়ে ঠিক করার। দিগন্ত খামখেয়ালিভাবে খেতে খেতে বলল, কি? বানি আর দিহানের যৌতুক হিসেবে বেলাকে তোর জন্য চাইব। খাওয়া থেমে গেল দিগন্তার। মিতালির দিকে বাঁকা চোখে তাকিয়ে করা গলায় বলল, কিচ্ছু করতে হবে না তোমাকে। ও এখনো অনেক ছোট। স্বামী, সংসার সামলানোর মতো অভিজ্ঞতা এখনো হয়নি। আমি চাই না এখনই এসব কিছু জানি হোক। তুমি শুধু তোমার বেয়াদব ভাতিজিকে চোখে চোখে রেখো। আমার ভয় হয় বড় ভাই যদি ভালো ছেলে পেয়ে বেলাকে অন্য কোথায় বিয়ে দিতে চায়, তখন কি করব? পানির গ্লাস হাতে নিয়ে দিগন্ত ভাবাবেগহীনভাবে বলল, আমি থাকতে ওসব কিছু হবে না। না আমি ওকে ওর ক্যারিয়ার গড়তে বাধা দিব, না অন্য কাউকে সে সুযোগ দিব। ও মুক্ত পাখির ন্যায় ওর স্বপ্নের দিকে আগাবে, তাতে সাথ দিব আমি। কিন্তু মনের সব অনুভূতির শিকল আমার কাছে বাধা থাকবে। আমি ওর জীবনে শিকল গাঁথতে চাই না। ওর মনোগহীনে অন্তরালে দিগন্ত তালুকদারের সম্পূর্ণ অস্তিত্ব দেখতে চাই। মিতালি অবাক হয়ে বলল, তোর এই প্রেমিক রূপ দেখে আমি এত অবাক হই দিগু। কেউ কি আদৌ জানে রগতটা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের প্রেমে ডুব দিয়েছে? জানে। রায়হান আর তুমি শুরু থেকে শেষ অবধি সব জানো। মুচকি হাসল মিতালি। সবার কাছে দিগন্ত যাই হোক না কেন মনির কাছে এখনো ছোট দিগুই রয়ে গেল। জীবনে যা ঘটবে সবকিছুর খবর মিতালি আগে জানবে। খাওয়া শেষ দিগন্তার। মিতালি ওর দিকে টিস্যুর বক্স এগিয়ে দিতে দিতে বলল, তুই জানিস বেলার স্বপ্ন কি? আমাদের কাউকে তো কিচ্ছুটি বলেনি এখনো। দিগন্ত হাত মুছতে মুছতে এক পলক মিতালির দিকে তাকিয়ে বলল, ওর বিষয়ে একটু জেদ আমার ঠোঁটের আগালে। এমনকি ও যা জানে না তাও। বেশ পাগলাতে প্রেমিক দেখছি। চোখ জোড়া শুরু হয়ে গেল দিগন্তার। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল, প্রেমিক কোনো কালেই হব না। না প্রেম করব। দিগন্ত তালুকদারের কাছে প্রেমের কোনো অস্তিত্ব নেই। কারণ প্রেমিক শব্দযুগলের সীমাবদ্ধতা আছে, কিন্তু তোমার বেয়াদব ভাতিজির জন্য আমার মন কুঠুরিতে কোনো সীমাবদ্ধতা নেই। আর দাঁড়ালো না দিগন্ত। কথা শেষ করেই মিতালিকে ঘুমিয়ে পড়তে বলে রুমের দিকে পা বাড়ালো। ভোরসকাল থেকে শুরু হয়েছে পাটোয়ারি বাড়ির কাজ কারবার। বৃষ্টি ব্যতীত বাড়ির একটা মানুষও বসে নেই। সবাই দৌড়ের উপর আছে। বানিও এতক্ষণ টুকটাক কাজ সেরে নিয়েছে। হুট করে ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস পড়ে গিয়েছে। তাই হাতের কাজটুকু শেষ করে ও ভার্সিটি চলে গিয়েছে। বেলা বেলা বাগানে গিয়ে পাকা লেবু পেরে আনো। কিরে শুনতে পাচ্ছিস না? রান্না করতে করতে বেলার মা আমেনা চিৎকার ছুটল। ড্রয়িং রুমের সোফার কুশন পাল্টাচ্ছে বেলা। পাশেই বৃষ্টি মাথায় হেয়ার প্যাক লাগিয়ে বসে বসে ফোন দেখছে। মায়ের চিৎকার শুনে বেলা বৃষ্টিকে বলল, আপা, বাকিগুলো তুই লাগিয়ে নে, আমি বাগানে যাই। ফোন থেকে মুখ তুলে বিরক্তিকর চাহনিতে চাইল বৃষ্টি। কড়া গলায় জবাব দিল, করতে পারলে কর, না হলে করার দরকার নেই। আমি কোনো কাজ করতে পারবো না। দেখছিস না নেইলসগুলো বড় করেছে।
ভেঙে যাবে। আমার কাছ থেকে কোনো কাজ আশা করবি না। দরজা দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে মেছো মেয়ের কথা শুনে দাঁড়িয়ে পড়ল রহমান পাটোয়ারি। বাজারের ব্যাগটা বেলার কাছে এগিয়ে দিয়ে বৃষ্টিকে বলল, তোমার মতো অলস আর অহংকারী একটা মেয়ে আমার ঘরে জন্মেছে ভাবলেই নিজের উপর ঘৃণা লাগে। সারা বাড়ির লোক খেতে মোছে আর তুমি জমিদারের মতো হুকুম ছুঁছ। আমার আস্কারাতে এত লাই পেয়েছ তুমি। তারপর জোর গলায় স্ত্রীর উদ্দেশ্যে হুঙ্কার ছুঁড়ে বলল, আমেনা, তোমার মেয়েকে মানুষ বানাও। মেয়ে বড় হয়েছে বলে ছাড় পাচ্ছে। আমার ধৈর্যের বাঁধ ভাঙলে কিন্তু তোমাকে সহ তোমার মেয়েকে বাইরে ছুঁড়ে মারব। বাবার এত তিক্ত কথা শুনেও কোনো হেলদোল নেই বৃষ্টির মাঝে। বরং কথাগুলো শুনেও না শোনার ভান করে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। রহমান সাহেব অবাধ্য মেয়েকে পিছন থেকে রক্তচক্ষু নিয়ে দেখছে। বৃষ্টির রুমে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল। রান্নাঘরের দরজার সামনে ভীত চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে আমেনা। না পারে মেয়েকে শাসনে আনতে আর না পারে স্বামীর মন রাখতে। দুদিক থেকেই বাধা সে। মায়ের অসহায় চোখের দিকে চেয়ে বেলা বাবার কাছ ঘেঁষে মিনমিন করে বলল, এত ভালো একটা দিনে এভাবে রাগারাগি করো না আব্বু। বাড়ি ফিরে বড় আপা এসব শুনলে মন খারাপ করবে। বৃষ্টি আপা একটু এরকমই জানো তো। ওর জন্য আম্মুকে কষ্ট দিও না। আমার ভালো লাগে না এসব। ছোট মেয়ের কথা শুনে রহমান হালকা শান্ত হলো। বেলার মাথায় হাত রেখে স্মিত হেসে বলল, এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না আম্মু। আজ একটু কাজ বেশি তাই আম্মুর হাতে হাতে কাজ এগিয়ে দেও। কিন্তু পড়ায় গাফিলতি করবে না। আর কিছুদিন বাদে এসএসসি পরীক্ষা তোমার। মন দিয়ে পড়াশোনা করবে। বেলা দুপাশে ঘাড় নাড়িয়ে সায় জানালো বাবার কথায়। রহমান সাহেব আমেনার দিকে এক পলক রাগি চোখে তাকিয়ে হনহন করে আবার বাইরের দিকে চলে গেলেন। বেলা বাজারের ব্যাগটা মায়ের কাছে এনে দিয়ে বলল, আব্বুর কথায় মন খারাপ করিও না। বৃষ্টি আবার কাজকর্ম দেখে যে কেউ এভাবে বলবে। ওর এই বাজে স্বভাবগুলো করেছে তোমার বুড়ি শাশুড়ি। আমি বুঝি না। আমার বাবা চাচু কত ভালো মানুষ অথচ তাদের মা হয়ে বুড়িটা এত পাজি কেন আম্মু? কই লো লাট সাহেবের বেটি হগল। ডাক পারতাছি কখন থিকা কারো খোঁজ নাই। একটারেও মানুষ বানাবার পারে নাই। আমার বৃষ্টিটা ছাড়া সবরিরই অমানুষ করতাছে। বেলা গড়াইয়া যাইতেছে একটা বুড়ি মানুষ না খাইয়া রয়েছে কারো হুঁশ নাই। বৃষ্টি, ও বৃষ্টি, মনু দাদির কাছ থেকে একটু শুই না যাবইন। বৃষ্টিরে চোখ উল্টালো বেলা। দেখলে অবশ্য ঠিকই বলছে বুড়ি। বৃষ্টি আপার মতো ভালো নাতনি এ জীবনের চোখে দেখে নাই সে। আসলে বুড়ির কোমরের সাথে ব্রেইনও হেলে গিয়েছে। যাক গে, আমি বাগানে গেলাম, তুমি গিয়ে তোমার শাশুড়ির খেদমত করো। কথা শেষে এক দৌড় লাগালো বেলা। আমেনা কপাল চাপড়াতে চাপড়াতে ছোট জ্যাকের রান্নার দায়িত্ব দিয়ে শাশুড়ির রুমের দিকে গেল। সকাল গড়িয়ে দুপুরের শেষ ভাগ চলছে। তালুকদার বাড়ি থেকে মিতালি, ওর স্বামী জয়নাল তালুকদার, দিগন্তের বাবা জুনায়েদ তালুকদার, দিহান, দিশা, দিগন্তের দাদা দাদি দিলদার তালুকদার আর রকেয়া তালুকদার সবাই এসেছে অনেকক্ষণ আগেই। খাওয়ার পাট চুকিয়ে লিভিং রুমে বসেছে সবাই। সবার মাঝে শাড়ি পরিহিত বাণী গুটিসুটি মেরে বসে আছে। যদিও সব নিজের মানুষ তাও এই সময় লজ্জাটা যেন বেশ করে ঘিরে ধরেছে ওকে। চোখ মুখে কেমন লাজুকতা ছড়িয়ে গিয়েছে। দিহান একদৃষ্টিতে বাণীর সেই লাজুক রাঙা মুখের দিকে তাকিয়ে আছে। বাণীকে সেই ছোট থেকে পছন্দ করে ও, কিন্তু কখনো প্রকাশ করেনি। দিহান খুব চাপা স্বভাবের একটা ছেলে। বাণীকে যে ও পছন্দ করে এই কথা না কাউকে বলেছে, আর নাইবা কাউকে কখনো বলতে পারত। অথচ ভাগ্যের পরিহাসে আর মিতালির হুট করে নেওয়া সিদ্ধান্তের জোরে গোপনে একতরফা ভালোবেসে চুপ করে লুকিয়ে থাকা প্রেমিক দিহান আজ এসেছে বাণীকে নিজের অর্ধাঙ্গিনী রূপে তুলে নেওয়ার দিন তারিখ ঠিক করতে। কিছুটা স্বপ্নের মতোই লাগছে ওর কাছে এসব। বেলা চুটি করে বাণীর পাশে দাঁড়িয়ে আছে। বড়রা সব কথায় ব্যস্ত। এর মাঝেই বৃষ্টি মুখে চোখে ভরা সাজ দিয়ে নিচে আসল। চোখ ঘুরিয়ে সব জায়গায় দেখল, কোথাও নেই দিগন্ত। মিতালির কাছে এসে বলল, ফুপি দিগন্ত ভাই আসনি। দেখতে পাচ্ছি না যে। মিতালি কিছুক্ষণ ভ্রু কুচকে বৃষ্টির উপর নিচ চোখ বুলালো। তারপর ঠান্ডা গলায় বলল, আসেনি এখনো। ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আসবে। কিন্তু তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ? মেকি হাসল বৃষ্টি। একটু হেলে দুলে বলল, কোথাও যাব না তো। এমনি হালকা একটু সাজলাম। তোমরা সবাই এসেছো তার উপর বিয়ে বাড়ির মতো আমেজ তাই আঁকি। দিশা পাশ থেকে অবাক কণ্ঠে বলল, একটু সেজেছ? বৃষ্টি হাসি থামিয়ে বলল, কেন? খারাপ লাগছে আমায় দেখতে? দিশা ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, না না, ভীষণ সুন্দর লাগছে। ভাব যেন দ্বিগুণ বেড়ে গেল বৃষ্টির। সকলের সামনে থেকে কিছু না বলেই চলে গেল বাইরের দিকে। রহমান সাহেব চোখ খিচে বন্ধ করে নিলেন। এত বেয়াদব হয়েছে তার সন্তান। বড়দের সামনে এসে সালাম তো দিলি না, কিভাবে চলে গেল? মাথা কাটা যাচ্ছে তার। বেশ অনেক সময় নিয়ে আলোচনা শেষে দিহান আর বাণীর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো।
আগামী মাসের প্রথম সপ্তাহেই শুভ কাজটা সেরে ফেলবে। হাতে মাত্র 12 দিন সময় রয়েছে। সব কথাবার্তা শেষে মিষ্টিমুখ করছে সবাই। এরই মাঝে পাটোয়ারি বাড়ির দরজার দিগন্তের পথযুগলের আগমন হলো। বাইকের শব্দে সবাই ঘুরে তাকালো ওর দিকে। বাণীর পিছনে দাঁড়িয়ে থাকা বেলা ঘাড় উঁচিয়ে এক পলক দেখল। তারপর মুখ বেঁকিয়ে মাথা নিচে নামিয়ে দিল। সবার সামনে দিগন্তের হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হতে হয়েছে বেলাকে। শশী রমণীর হাতে ঘা পড়েছে মারাত্মকভাবে। ঠোঁটের এক সাইড এখনো ব্যথা করছে। ভেতরের দিকে কেটে গিয়েছে বলে রক্ষে। না হলে সবাই বুঝতো বেলা পাটোয়ারি চর খেয়ে মান হয়েছে। সোফার কোণে দুহাত রেখে পা দিয়ে নখ খুঁড়তে শুরু করলো বেলা। দৃষ্টি মেঝেতে নিবন্ধ করল। দিগন্ত এসেছে মানে কিছুক্ষণ ওকে নিয়ে আদিক্ষেতা চলবে সবার। সবাই এটা ওটা জিজ্ঞেস করলো দিগন্তকে। দিগন্ত ছোট ছোট শব্দে উত্তর দিল। রহমান পাটোয়ারি সোফায় বসে আছে। মেয়ের ব্যবহারে এমনি মেজাজ বিকৃত হয়ে আছে। এখন দিগন্তের ব্যবহার দেখে সলকলা পূর্ণ হলো। এসেই কেমন ভাব নিয়ে কথা বলছে। এতগুলো গুরুজন সামনে সালাম কালাম কিছুই নেই। মিতালি ভাইয়ের মনোভাব ঠিকই বুঝতে পারছে। দিগন্তের কাছাকাছি এসে ওকে চোখ দিয়ে ইশারা করে বলল সালাম দিতে। দিগন্ত ঠোঁট কামড়ে ধরল। একটা বাচ্চা মেয়ের কাহিনীতে ওকে এখন ভালো ছেলে সাজার অভিপ্রায় চালাতে হবে। ভাবলেও বিরক্ত লাগে ওর। যে ছেলে কারো কথা শুনে চলে না, কারো বাধ্যবাধকতা মানে না, সে ছেলেকে এখন রহমান পাটোয়ারির কাছে পোষমেনে খোশ আলাপ ছাড়তে হবে। চোখ বাঁকিয়ে মাথা নিচু করে থাকা বেলাকে দেখল ও। মনে মনে আবারও অসভ্য মেয়ে বলে গালি ছুড়ল। বেলার মুখ দেখলেও মেজাজ একটু ভালো থাকতো, কিন্তু অপদার্থ মেয়ে মুখটা এমন নিচে হেলিয়েছে যে চুলগুলো ব্যতীত পুরো মানুষটা সোফার আড়ালে ডুবে গিয়েছে। দিগন্ত কয়েক কদম এগিয়ে রহমান পাটোয়ারির সামনে গিয়ে হালকা আওয়াজে সালাম দিল। কিছুটা নরম হলো রহমানের মন। যতটা খারাপ ভাবে ততটাও নয়। হালকা হেসে সালামের জবাব দিয়ে বলল, এত দেরি করলে যে বাবা? বিকাল হয়ে এলো বলে। খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেল। সবার সাথে আসতে। নরম গলায় কথা বলার চেষ্টা করলেও পারল না দিগন্ত। কিছুটা ভারী আওয়াজে বলল, কাজ ছিল আমার। রহমান মুখ খুলল কিছু বলার জন্য, তার আগেই মিতালি তাড়া দিয়ে বলল, আমরা তো আছি রাত পর্যন্ত। দিগু যা বাবা, আগে কিছু খেয়ে নে। সেই সকালে না খেয়েই বেরিয়েছিস। তারপর বেলার দিকে ফিরে বলল, বেলা যা তো মা দিগুকে খাবার বেড়ে দেয়। আমরা ততক্ষণে বাকি সবকিছু গুছিয়ে ফেলি। আমেনা হাসফাস করে বলল, আপা আমি যাচ্ছি। বেলা ঠিকঠাকভাবে দিতে পারবে না। মিতালি চোখ রাঙিয়ে তাকালো আমেনার দিকে। কড়া গলায় বলল, এসব আবার কেমন কথা বড় ভাবি? মেয়ে বড় হয়েছে, পরের ঘরে দিতে হবে না। বাণী না হয় আমার ঘরে যাচ্ছে, কিন্তু বেলাকে তো অন্য ঘরে দিবে নাকি? এখন থেকেই এসব না শেখালে পরে কি হবে বুঝতে পারছো? বেলা, যা দিগুকে ডাইনিং এ নিয়ে গিয়ে খেতে দে। সুন্দর করে সার্ভ করবি কেমন? ফুপির কথা রাগ লাগলো বেলার। মায়ের দিকে তাকাতেই আমেনা ইশারা করল যেতে। অসহায় বেলার আর কি করার উপায়ন্তর না পেয়ে সোফার আড়াল থেকে বেরিয়ে এলো। মাথা তুলে তাকালো না কারো দিকে, শুধু আস্তে করে বলল, আমার সাথে আসুন। টেবিলে সব সাজানো আছে, কিন্তু বেলা কি করবে না করবে বুঝতে পারছে না। দিগন্ত চেয়ার টেনে বসল। উল্টিয়ে রাখা প্লেটটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ডাইনিংয়ে রাখা সব খাবারগুলোতে চোখ ঘুরে বেড়াচ্ছে বেলার। কি দিয়ে শুরু করবে, কিভাবে দিবে ভাবলেই কান্না আসছে ওর। যেই গুন্ডা লোক ওকে মেরেছে, ওর প্রেমে বাম হাত ঢুকিয়েছে, সেই লোককেই কিনা আদর আপ্যায়ন করে খাওয়াতে হবে ওকে। কার খেয়ালে ডুব দিলি? দিগন্তের কথায় দুদিকে মাথা নাড়ালো বেলা। ধীর আওয়াজে বলল, কিছু না। তারপর একে একে দিগন্তের প্লেটে খাবার তুলে দিল। খাওয়া শুরু না করে দিগন্ত বলে উঠল, পাশে বসো। কেন? আমার সাথে খাবি? আমি খেয়েছি। আবার খাবি? না। গরম চোখে তাকালো দিগন্ত। নিভে গেল বেলা। মিনমিন করে অবুঝ গলায় বলল, আপনি আমাকে মেরেছেন। ভালো লাগছে না আপনার পাশে থাকতে? রাগ লাগছে খুব। তুই রাগও করতে পারিস? আলবাত পারি। প্রেম করার বয়স হয়েছে। হকচকালো বেলা। দিগন্তের মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ, না। সঠিক উত্তর নেই। অথচ প্রেম করতে গিয়েছিস নিজের থেকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে। জানাবো বাড়িতে এসব? না। মেরেছেন তো? প্রেমও হতে দেননি, আবার বাড়িতে এসব জানাবেন বলে হুমকি দিচ্ছেন কেন? কথা বলল না দিগন্ত। ভ্রু নেড়ে ইশারা করলো পাশে বসতে। থ্রেট যেহেতু দিয়েছে তাই রিস্ক নিবে না বেলা। যদি সত্যি সত্যি বাড়িতে বলে দেয় তাহলে কি করবে ও? দুনিয়াদারি ভুলে নাচতে নাচতে গিয়ে দিগন্তের সামনেই রায়হানকে বলে দিল মনের কথা। তখন ওর ছোট মাথায় এত প্যাচ এসেছে নাকি? দিগন্ত নামক গুন্ডা যে ওর শব্দ হওয়া প্রেমে আগুন দিবে তা বেলা নামক শশী বুঝতে পারেনি। এখন গড়াগড়ি দিয়ে কেঁদে মরলেও এই প্রেম আর হওয়ার নয়। কিন্তু তাই বলে কি বাড়িতে এসব কথা জানাজানি হয়ে মান খোয়াবে বেলা? কখনো না।
মনে দুরু দুরু ভয় নিয়ে দিগন্তের পাশে চেয়ার টেনে বসল। বেলার সামনে প্লেটটা উল্টিয়ে নিজের দিকে নিল দিগন্ত আর ওর প্লেটটা বেলার দিকে ঠেলে দিল। চোখ বড় বড় হয়ে গেল বেলার। অবাক হয়ে বলে, এটা আমাকে দিলেন কেন? এত খাবার আমি কিভাবে খাবো? যেভাবে সবাই খায় সেভাবে। আমাকে কি আপনার মতো এত বড় মানুষ মনে করেছেন? আমি ছোট মানুষ, পেটটাও ছোট, খাই সে পরিমাণ। বেলার মুখ থেকে এত বড় মানুষ কথাটা শুনতে মন জ্বলে উঠল দিগন্তের। জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, জ্ঞান চেয়েছি তোর কাছে। বেয়াদব মেয়ে, এত বড় বড় বলে কি বুঝাতে চাইছিস আমি বুড়ো? জিভ কাটল বেলা। দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, বুড়ো কেন হবেন? আপনি দেখতে মাশাল্লাহ, তবে ব্যবহার আস্তাগফিরুল্লাহ। এত খাটাস মানুষ হয়? বেলার সরল সোজা কথায় রাগ বাড়ার কথা থাকলেও দমে গেল দিগন্ত। নিজের মতো খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করলো। তার আগে গমগম গলার আদেশ ছুড়ে দিল বেলার কাছে, ভালো চাস তো প্লেটের সবটুকু আমার সাথে সাথে শেষ কর। না হলে যে কীর্তি করে বেরাস সেসব তুলে দিব তোর নীতিবান বাপের কাছে। অসহায় চোখে একবার নিজের ছোট পেটটা দেখল, তারপর প্লেটের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। অনেকক্ষণ আগে খেয়েছে, এখন খিদে পেয়েছে বেশ, খেতে পারবে ও, কিন্তু দিগন্তের পাশে খেতে কেমন লাগছে। আয়েস করে না খেলে বেলার গলা দিয়ে খাবার নামতে চায় না। কি আর করার, নিজেকে ঠেলে কোনো মতে খাওয়া শুরু করলো। সাথে মনে মনে কান ধরল, এখন থেকে যেখানে দিগন্ত তালুকদার নামক বজ্জাত লোক থাকবে সেখানে বেলা ছায়াও মারাবে না। মাথা নিচু করে খেতে খেতে ঠোঁট এলেই হালকা হাসল দিগন্ত। তা বেলার চক্ষু আড়ালেই রয়ে গেল। মাঝে কেটে গিয়েছে 4টা দিন। আজ বেলার স্কুল জীবনের শেষ দিন। মন খারাপ নিয়ে তৈরি হচ্ছে স্কুলের জন্য। রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে আসল। রহমান সাহেব নাস্তা করছে। বেলাকে দেখে আমই হেসে ডাকলেন নিজের কাছে। মনমরা হয়ে হেলে দুলে বাবার কাছ ঘেঁষে বসল বেলা। রহমান মেয়ের মাথায় হাত রেখে বলল, ছোট আম্মুর মন খারাপ দেখছি যে। স্কুল শেষের জন্য বুঝি? সাই দিল বেলা মুখ লটকিয়ে রেখেই বলল, ভালো লাগছে না আব্বু, এখন থেকে আর স্কুলে যেতে হবে না ভাবলেই কষ্ট লাগছে। হালকা হাসল রহমান সাহেব। নিজের প্লেট থেকে রুটি ছিঁড়ে মেয়েকে খাইয়ে দিতে দিতে বলল, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠছ, মন খারাপ করে না বাচ্চা? নতুন কলেজে যাবে, নতুন ফ্রেন্ডস হবে, দেখবে স্কুলের মতো সবকিছু সেখানেও একই থাকবে। এখন শুধু মন লাগিয়ে পড়াশোনা করো আর তোমার বেস্টটা দিয়ে পরীক্ষা দেও কেমন? বাবার কথা বুঝো বেলা। টুকটুক করে আব্বুর হাতে খেয়ে দেয় স্কুলের উদ্দেশ্যে ছুট লাগালো। দুই পাশের দুটো বিনুনি হাত দিয়ে টেনে ধরে গুনগুন করে গান গাইছে আর রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে বেলা। স্কুলের একটু আগেই নামিয়ে দিয়ে গেছে রহমান পাটোয়ারি। বাকি রাস্তা বেলা ওর প্রাণপ্রিয়া সখীর সাথে হেঁটে যাবে। একটু হেঁটে একটা মোড়ের কাছে দাঁড়ালো বেলা। মিনিট খানেক বাদে ওর বয়সী দুপাশে দুচুটিওয়ালা একটা চঞ্চল বালিকা দৌড়ে এলো ওর দিকে। কাছে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সরি সরি পার্টনার, আজ বাড়িতে পুজো রেখেছে তাই দেরি হয়ে গেল। দাঁত কপাটি বের করে হাসল বেলা। রাইমা বসাক নামক পার্টনারের ঘাড়ে হাত রেখে বলল, দেরি হলেও সমস্যা নেই বুঝলি, আজ আমরা স্কুলে যাচ্ছি না। চোখ জোড়া চিকচিক করে উঠল রাইমার। বিগলিত গলায় বলল, কিন্তু আজ যে শেষ দিন বেলা। মিস দিবি সত্যি? মাথা নাড়িয়ে নাড়িয়ে অভিজ্ঞ ব্যক্তির ন্যায় ভান ধরে বেলা বলল, শেষ দিন দেখেই তো যাব না। জানিস সকাল থেকে মন খারাপ ছিল। আব্বুর কথা শুনে এখন একটু ভালো হয়েছে। আজ স্কুলে গেলে আবার মন খারাপ হয়ে যাবে, তার থেকে বরং স্কুলের আশপাশে ঘুরে বাড়ি ফিরব। ঠাসস করে একটা থাবা পড়ল বেলার মাথায়। চোখ মুখ কুচকে নিল ও। রাইমার গোজগজিয়ে বলল, গাধা, আগে বলবি না টাকা নিয়ে আসতাম। এখন এত টাকা আছে নাকি? বেলা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, টাকা দিয়ে কি করবি? আমরা তো রাস্তায় রাস্তায় ভেটকায়ে বেরাবো। তা বেরাবো। আচ্ছা চল, কিন্তু কেউ দেখলে? কে দেখবে? সবাই ব্যস্ত। আর আমরাও কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরব। এর মধ্যে কেউ দেখবে বলে মনে হয় না। দুই বান্ধবী নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ শোলা পরামর্শ করে হাতে হাত ধরে হাঁটা লাগালো। আপাতত যেখানে দুচোখ যাবে সেখানেই যাবে ওরা। তবুও স্কুলে গিয়ে মোড়ের 12টা বাজাতে রাজি নয়। ও সখাগো, প্রেমে মোড়ে দিও না ধরা। ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়ে গুড়া। রাইমার মুখ দুহাতে চেপে ধরল বেলা। রাগে কটমটিয়ে বলল, ছাগলের মতো গান ধরেছিস কেন? মুখ থেকে বেলার হাত সরিয়ে খিলখিল করে হাসি ধরল রাইমা। বিরক্ত হলো বেলা। রাইমা হাসতে হাসতে ওর গায়ের উপর উল্টে পড়ে বলল, দিগন্ত ভাইয়ের হাতে একটা চড় খেয়েই তোর ভালোবাসা উড়ে গেল। এই ছিল তোর মনে বেলা? এই তুই প্রেমে পড়েছিলি রায়হান ভাইয়ের? ভালোবাসার মান সম্মান ডুবালি রে তুই। কথা শেষ করে রাইমা আবারও সুর টানল, ও সখাগো, প্রেমে মোড়ে দিও না ধরা। ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়ে গুড়া। হ্যাঁ তো, চুপ কর তো। এসব গান গাইবি না আমার সামনে। তুই চুপ কর।
আমার এখনো একটা কথা মনে পড়লে হাসি পাচ্ছে জানিস। ভ্রু নাচালো বেলা। জানে নাও। রাইমা ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করে বলল, সেদিন দিগন্ত ভাইয়ের হাতে চটকানা খেয়ে তুই কেমন কানা হয়ে গিয়েছিল। আর পাঁচ কোনো কিছু না দেখে একটা মার খেয়ে এই বোতলের মতো কাঁদতে কাঁদতে চলে গেলি। চোখ মুখ বিকৃত করে নিল বেলা। হাত উঠিয়ে রাইমার গালে জোরসে একটা চট মেরে বলে, আমার হাত নরম তাই বেশি লাগলো না, বুঝলি। দিগন্ত ভাইয়ের হাতের বড়ি খেলে বুঝতি কেন বোতলের মতো কেঁদেছি। গালের হাড্ডি নড়ে গিয়েছিল মনে হয়। এখনো ব্যথা আছে। গালে হাত দিয়ে বেকলের মতো বেলার কথা শুনল রাইমা। বেশ লেগেছে ওর গালে। ঝিনঝিন করছে হালকা হালকা। এটা তো মুখে বললেও বুঝতাম। মারলি কেন? সেদিন রায়হান ভাইকে প্রপোজের জন্য এগিয়ে দিলি আমায়, পরে আমার বিপদে কোথায় ছিলি? এটা তার শোধ তুলেছে। বেলার উপর চড়াও হয়ে রাইমা কিছু বলতে নিবে কিন্তু হুট করে পার্কের ভিতরটা কেমন গন্ডগোল লেগে গেল। স্কুল ফাঁকি দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা পার্কের শেষ কিনারে এসে বসে গল্প করছিল। শেষে বসে থাকায় দুজনেই বুঝতে পারছেন না এত কোলাহল কিসের। এই দিকটায় তেমন মানুষজন নেই। দুই বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। একদল বখাটে ছেলে পার্কের ভেতর হাঙ্গামা করে বেড়াচ্ছে। লোকজন প্রায় ভয় পালিয়ে গিয়েছে। কিছু কিছু ছেলে মেয়ে ছোটাছুটি করছে। হকিস্টিক হাতে বখাটে ছেলেগুলো যাকে সামনে পাচ্ছে তাকেই আঘাত করছে। রাইমা আর বেলা পার্কের সামনের দিকে এসে থ মেরে দাঁড়িয়ে পড়ল। ছেলেগুলো কেমন পাগলের মতো মানুষকে মারছে আর হাসছে। একটা জিপ গাড়ির উপর কালো সানগ্লাস পরিহিত একটা ছেলে বসে সিগারেট টানছে আর সেসব ভিডিও করছে। রাইমা ভয় কেঁদে দিল। বেলার হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আটকা আটকা গলায় বলল, ও বেলা, ওরা আমাদের মেরে ফেলবে। শুকনো ঢোক গিল বেলা। চোখ জোড়া ভিজে এসেছে। দৌড়ে পালাবে সে শক্তিও নেই শরীরে। হাত পা কেমন এক জায়গায় অসাড় হয়ে গিয়েছে। ওদের কিছুটা দূরে একটা ছেলেকে বেধড়ক পেটালো তিনটা ছেলে মিলে। ছেলেটার মাথা ফেটে গড়গড় করে রক্ত ঝরছে। শরীরের বিভিন্ন জায়গা ছিলে একাকার। একটা গুন্ডা ছেলে হকিস্টিক হাতে বেলার দিকে এগিয়ে আসছে ক্রমশ। রাইমা বেলার পিছে লুকিয়েছে। ছেলেটা ধেয়ে বেলার দিকে চলে এসেছে। নড়ার শক্তি পাচ্ছে নাও। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ছেলেটা ওর সামনে এসে হকিস্টিকটা তুলে জোরে ছেড়ে দিল বেলার মাথার দিকে। একটা বিকট চিৎকার ছুড়ে চোখচোরা বন্ধ করে ফেলল বেলা। টঙের দোকানে বসে দলের ছেলেদের সাথে চা খাচ্ছে আর খুশগল্পে মেতে আছে দিগন্ত। এর মধ্যে ওর দলের একটা ছেলে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, ফাহাদের ছেলে পেলে পার্কের মধ্যে মারামারি শুরু করছে। ওই জায়গায় ওদের পাওয়ার দেখাতে যাকে পাচ্ছে তাকেই মারছে। অনেক গন্ডগোল লেগেছে ভাই, তাড়াতাড়ি চলেন। চায়ের কাপটা আছাড় দিয়ে ফেলে দিল দিগন্ত। রাগে গজগজিয়ে দলের সব ছেলেদের নিয়ে পার্কের দিকে গেল। হকিস্টিকটা বেলার মাথায় লাগার আগেই ধরে ফেলল ফাহাদ। ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোরা ওদিকে যা, এটা আমি দেখছি। ফাহাদের কথায় ওর দলের ছেলেগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের দিকে চলে গেল। বেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে। চোখের পাতা পানিতে টইটুম্বুর। ফাহাদ হাতের স্টিকটা সোজা মাটিতে রেখে চোখ খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলাকে দেখতে লাগলো। দুপাশে দুই বেনি কোমর পর্যন্ত পড়ে আছে অবহেলায়। ফর্সা গাল কান্নার কারণে হালকা লাল হয়ে গেছে। চোখের টানা টানা বড় পাপড়ির মাঝে বিন্দুকনা আটকে আছে। পলক ঝাপটালেই পানি গড়িয়ে পড়বে। স্কুল ড্রেস পরিহিত গুলুমুলু স্বাস্থ্যের ছোট মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে ঘোর লেগে গেল ফাহাদের। অনেকক্ষণ একইভাবে থাকার পরও কোনো আঘাত লাগেনি। পিটপিট করে চোখ খুলে সামনের দিকে তাকালো বেলা। ফাহাদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল ভীষণ। কাপা কাপা গলায় বলল, আমাদের মারবেন না, আমরা ছোট মানুষ। ওই বড় লাঠির আঘাত নিতে পারবো না। দয়া করে যেতে দিন আমাদের। বেলার ভীত গলার মিষ্টি সুর শুনে চোখ বুজল ফাহাদ। আওয়াজটা কানে বাজছে। চোখ খুলে ভারী গলায় বলল, বেলা 12টার ঘরে। স্কুলে না গিয়ে এখানে কি করছিস? নাম কি? হেঁচকি উঠে গিয়েছে বেলার। হেঁচকি টেনে কোনো মতো বলল, ওটাই নাম। বুঝলো না ফাহাদ। ধমক দিয়ে বলে উঠল, কি বললি? ও বে বে। বিরক্ত হলো ফাহাদ। আবারও একটা জোরে ধমক দিল। ওর ধমকে আরো কেঁদে ফেলল বেলা। ওর সাথে সাথে সুর মিলিয়ে পেছনে ওকে আকরে ধরে কাঁদছে রাইমাও। এতক্ষণে পায়ের নিচের বালুকোনা থেকে দুমুঠো বালু দুহাতে তুলে নিয়েছে ও। কাঁদতে কাঁদতে হাতের বালুগুলো ফাহাদের চোখের দিকে ছুঁড়ে মারল। হঠাৎ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ফাহাদ। বেলাকে দেখায় ব্যস্ত ছিল বলে রাইমার কাজ ধরতে পারেনি। চোখ খোলা থাকার কারণে দুচোখেই গিজগিজে বালু ঢুকে গেল। চোখের জ্বালা যন্ত্রণায় হুঙ্কার ছাড়ল ফাহাদ। দুহাতে চোখ কোচলাতে কোচলাতে গালি ছুড়ল, ব্লাডি বিচ, হাউ ডেয়ার ইউ, মেরে ফেলবো তোকে। সুযোগ পেয়ে বেলার হাত ধরে ফাহাদের সামনে থেকে দৌড় লাগালো রাইমা। এদিকে ফাহাদের চিৎকারে ওর দলের ছেলেরা ওর কাছে চলে এসেছে। ফাহাদ দুহাতে চোখ চেপে ধরে চেঁচিয়ে বলছে,
মেয়ে দুটোকে ধর। আমার চাই ওদের। পালাতে দিবি না। পার্কের ভেতর এক ভয়াবহ হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছে। পর পর কয়েকটা বাইক এসে পার্কের সামনে থামল। দিগন্ত আর ওর ছেলেরা হকিস্টিক হাতে পার্কের ভেতরে ঢুকল। দিগন্ত এক ঝলক চোখ ঘুরিয়ে পার্কের ভেতরটা দেখল, তখনই চোখে পড়ল ফাহাদকে। চোখ দুটোতে হাত চেপে ধরে কাউকে কিছু বলছে। মুখ দিয়ে গালির স্রোত বয়ে যাচ্ছে। দূর থেকে দিগন্তের কানে এসে লাগলো ফাহাদের বলা কথা। চোখে বালু ছুড়ে দিচ্ছে। ধর, ধর ওদের। ফাহাদ হুঙ্কার দিল। কণ্ঠস্বর রাগে কাঁপছে। এদিকে রাইমা আর বেলা টালমাটাল পায়ে পার্কের ভেতর গুলমারির গাছের দিকে দৌড়াচ্ছে। ওদের ছোট পা দিয়ে এত জোরে দৌড়ানো সম্ভব হচ্ছে না, তবুও ভয়ে দৌড়াচ্ছে। পেছনে থেকে ভেসে আসছে কারো চিৎকার। ওই সামনে গেছে। ধর ওদের। বেলার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দম নিতে পারছে না ঠিকভাবে। চোখ দিয়ে টপ টপ করে কান্না ঝরছে। তবুও থামার নাম নেই। রাইমা ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে কাদো কাদো গলায় বলল বেলা, একটা জায়গায় লুকাই। রাইমা বেলাকে টানতে টানতে বলল, সামনে দেখ ভালো করে। দিগন্ত ভাইরা এসেছে। ওদের কাছে চল। দিগন্তের নাম শুনতাই সহসা দাঁড়িয়ে পড়ল বেলা। রাইমার হাত টেনে ধরল। হাতে টান পড়ায় রাইমাও থেমে গেল। বেলা আতঙ্কিত গলায় বলল, ওদিকে যাওয়া যাবে না। দিগন্ত ভাই দেখার আগেই অন্য কোথায় পালা। স্কুল ড্রেসে এ অবস্থায় এখানে দেখলে আবার মারবে আর বাড়িতে বলে দিবে। রাইমা পেছনে ঘুরে ভয়ার্ত গলায় বলল, পেছনে দেখ লোকগুলোকে আমাদের দিকেই আসছে। মারবে আমাদের বেলা। দিগন্ত ভাই ভালো, উনার কাছে চল। পালানোর জন্য অন্য দিকে ছুটার কারণে বেলারা এখন দিগন্তের অপোজিট সাইডে আছে। দিগন্ত এখনো বেলাকে দেখেনি। রায়হান আর ওর বাকি ছেলেরা ফাহাদের ছেলেদের সাথে মারামারি করছে। ফাহাদ ওর জিপের কাছে দাঁড়িয়ে চোখে পানি দিচ্ছে। দিগন্ত পা বাড়ালো ওর কাছে যাওয়ার জন্য, কিন্তু অতি পরিচিত একটা আওয়াজ কানে বাড়ি লাগতেই পা জোড়া থেমে গেল। চট করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। মুহূর্তেই চোখ জোড়া মাত্রাতিরিক্ত লাল হয়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখ বন্ধ করে কয়েকটা জোরে শ্বাস টেনে নিজেকে সংবরণ করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। সেকেন্ড সময় ব্যয় না করে বড় বড় পা ফেলে বেলার সামনে হকিস্টিক হাতে দাঁড়িয়ে থাকা ছেলে দুটোকে বেধড়ক মারা শুরু করলো। দিগন্তের শক্তির সাথে ওই দুটো ছেলে কিছুতেই পারল না। মেরে নাক মুখ ফাটিয়ে রক্তাত করে দিল ওদের। ডান হাত দিয়ে বাম হাতের বাহু চেপে ধরে মাটিতে বসে আছে বেলা। রাইমাও ওর হাতের উপর হাত রেখে কাঁদছে। দিগন্ত রক্তচক্ষু নিয়ে বেলার দিকে তাকিয়ে হিসহিসে বলল, কে মেরেছে? কান্নারত চোখজোড়া নিয়ে ভয়ে ভয়ে দিগন্তের দিকে তাকালো বেলা। দিগন্তের রাগী চাহনি দেখে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। বেলার কান্নায় ভরা মুখটা ছুরিকাঘাত করল দিগন্তের বুকের মাঝে। দুকদম এগিয়ে এসে হাঁটু গেড়ে বেলার সামনাসামনি বসে ওর ছোট ফোলা গালগুলো নিজের খড়খড়ে বড় হাতের মাঝে আগলে ধরল। হাতের বুড়ো আঙুল দিয়ে বেলার চোখের পানি মুছে দিতে দিতে নরম গলায় শুধালো, ব্যথা পেয়েছিস খুব? উপর নিচ মাথা নাচিয়ে সাই দিল বেলা। দীর্ঘশ্বাস ফেলল দিগন্ত। রাগগুলো মাথা চারা দিয়ে উঠছে ক্রমশ। পাশে বসে থাকার রাইমাকে জিজ্ঞেস করল, বেলাকে কে আঘাত করেছে? দিগন্ত কিছুক্ষণ আগে যাদের মেরে নাক মুখ ফাটিয়েছে তাদের মধ্যে একজনকে দেখিয়ে দিল। মাথা নিচু করে নিজেকে কিছুটা শান্ত করার অচেষ্টা করল দিগন্ত। তারপর চোখের ইশারায় রায়হানকে কাছে ডাকল। রায়হান এক পলক চোখে মুখে পানি দেওয়া ফাহাদের দিকে তাকিয়ে দিগন্তকে বলল, এখানে এতটা কনসার্ন দেখানোটা কি ঠিক হবে? ফাহাদের চোখে এসব একবার পড়লেও। রায়হানের কথার মাঝে দিগন্ত ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল, জ্যান্ত পুঁতে ফেলবো ওকে। দমে গেল রায়হান। দিগন্তের ঘাড়ে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ফাহাদকে দেখছি, তুই বেলাকে নিয়ে যা। দিগন্তের হাতের মাঝে থাকা বেলার গাল ছটকা মেরে সরিয়ে দিল দিগন্ত। রাইমাকে বলল, বেয়াদপোটাকে নিয়ে আসো। বলে সোজা হয়ে দাঁড়ালো দিগন্ত। রাইমা বেলাকে টানছে উঠার জন্য, কিন্তু বেলা উঠছে। হেঁচকির দমকে নাজেহাল অবস্থা ওর। ঠোঁট দিয়ে দাঁত চেপে ধরে বেলার ডান হাতে হেঁচকা টান মেরে দাঁড় করালোকে। টানতে টানতে নিয়ে গেল বাইকের কাছে। দিগন্তের পায়ের সাথে পা মিলাতে পারেনি বেলা। ফলস্বরূপ 2-3বার উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচেছে। একটা রিকশা নিয়ে রাইমাকে পাঠিয়ে দিল। আরেকটাতে বেলাকে ধমকে থামকে বসাল। পাশে ও বসল। বেলা কাঁদছে। দিগন্ত বেলার একপাশের বেনি টেনে ধরে করা গলায় বলল, কাঁদছিস কেন? মন চাইছে চড়িয়ে কানের গোড়া নড়িয়ে দেই। অসভ্য, বেয়াদব মেয়ে। স্কুলে না গিয়ে বাইরে একা একা রংবাজি করে বেড়াচ্ছিস। এত সাহস তোর? চল, কত বড় কলিজা তোর আজ মেপে দেখব। কান্না থামিয়ে বেলা অবাক চোখে দিগন্তের দিকে তাকালো। ভীত কণ্ঠে শুধালো, কলিজা মেপে দেখবেন কিভাবে? মেরে ফেলবেন আমায়? হ্যাঁ। চোখ ভর্তি পানি টপ টপ করে উপচে পড়ল চোখ বেয়ে। দিগন্তের থেকে দূরে সরে রিকশার হুডের সাথে ঘেঁষে বসল বেলা। ভার মন নিয়ে আটকে যাওয়া গলায় বলল, আমাকে মারার আপনি কে?
বেলার অসময়ে উল্টাপাল্টা কথায় দিগন্তের রাগের আগুনে ঘি ঢেলে দিল। রাগের বশে বেলার বাম হাতের বাহুতে টেনে ধরে হালকা চাপ দিল। ওর হাতের উপর আরেক হাত রেখে চেঁচিয়ে উঠল বেলা। আহ! ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল মুহূর্তেই। ছেড়ে দিল দিগন্ত। বেলার মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আস্তে ধরেছি তাও ব্যথা গিয়ে লেগেছে না কলিজায়। তোর থেকেও বেশি ব্যথা আমি পেয়েছি। বড় হোসনি। দুদিন বাদে এসএসসি দিবি, এখনো এত ছোট ভাব কেন তোর মাঝে? আমার আগলে রাখা জিনিসে অন্য কেউ এসে আঘাত হানার সাহস পেল কেন? শুধুমাত্র তোর বেয়াদবির জন্য। এখানে একা এসেছিলি কেন? কারো পারমিশন নিয়েছিলি? কি হলো বল? চুপ করে আছিস কেন অসভ্য মেয়ে? বেলা কিছু না বলে চুপ করে রাগী দিগন্তের দিকে চেয়ে ওর কথাগুলো শুনল। দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথে আবারও ঠোঁট উল্টে দিল। ব্যথাতুর গলায় বলল, হাতে ব্যথা করছে খুব দিগন্ত ভাই। ব্যাস উতলা হয়ে গেল দিগন্তের মন। কঠোর ব্যক্তিধারী দিগন্তের মন ছোট প্রেষির ব্যথায় ব্যথিত হয়ে গেল। বেলার মাথায় হাত রেখে অসহায় গলায় বলল, কি করব আমি এখন? তোর ব্যথাটা আমার করে নিতে পারলে তখনই নিয়ে নিতাম। আর একটু সহ্য কর, ডাক্তারের চেম্বারের চলে এসেছি প্রায়। এক হাত গলায় ঝুলিয়ে আরেক হাত দিয়ে আয়েস করে পা নাচিয়ে নাচিয়ে আইসক্রিম খাচ্ছে পাটোয়ারি বাড়ির ছোট কন্যা বেলা পাটোয়ারি। পাশে দুই হাত বুকে চেপে সরু চোখে তাকিয়ে আছে দিগন্ত। হাতে অনেকটাই লেগেছে। কয়েকদিন নড়াচড়া করতে বারণ করেছে ডাক্তার। আর্ম স্লিং দিয়ে হাত ঝুলিয়ে দিয়েছে। আপাতত বেলা চেটেপুটে আইসক্রিম খেতে ব্যস্ত। দিগন্তের সম্পূর্ণ নজর ওর বাচ্চাদের ন্যায় খাওয়ার দিকে। আইসক্রিম গলে কুনুই গড়িয়ে মাটিতে পড়ছে। গালে মুখেও ছড়িয়ে আছে। কিন্তু আইসক্রিম পাগল বেলার সেসবে হুঁশ নেই। দিগন্ত হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, বড় হবি না তুই? খাওয়া থামে বেলার। ডাগর ডাগর নেত্রপল্লব ঝাপতে দিগন্তের মুখপানে চেয়ে বলে, আপনি সব সময় এভাবে বলেন কেন? ভ্রু গুটালো দিগন্ত। পূর্বের গম্ভীরতা নিয়েই বলে, কি সবসময় বড় হবি না, কবে বড় হবি এসব বলেন কেন? কেন বলি, এটা যেদিন বুঝতে পারবি সেদিন সত্যিই বড় হবি। মানে? বড় হোক, মানে এমনিই বুঝবি। মুখ বেঁকালো বেলা। দিগন্তকে আরো কিছু বলার জন্য বসা থেকে উঠে দাঁড়াতেই পাশে রাখে স্কুল ব্যাগটা ধূপ করে পড়ে গেল। চেইন খোলা থাকায় ব্যাগ থেকে কিছু কিছু জিনিস পড়ে গেল। মুখ দিয়ে চুল শব্দ বের করে হাঁটু গেড়ে বসল দিগন্ত। এক এক করে সবকিছু ব্যাগে উঠিয়ে রাখার ফাঁকে একটা পরীক্ষার খাতায় চোখ আটকে গেল। ব্যাগটা বেলার পাশে রেখে খাতাটা গভীর মনোযোগ দিয়ে উল্টে পাল্টে দেখা শুরু করলো। এদিকে বেলা অসহায় মুখে একের পর এক শুকনো ঢোক গিলে চলেছে। বেশ খানিক সময় পর দিগন্ত অবাক চোখে বেলার দিকে তাকালো। খাতার উপরে দুইটা বড় সাইজের গোল্লা। ভেতরে পুরো খাতা ফাঁকা, শুধু প্রথম পৃষ্ঠায় একটু দাগ কেটে লিখেছে। সেই লেখাকে আর লাল কালি দিয়ে ইচ্ছে মতো কেটেছে টিচার। পুরো খাতায় একটাই প্রশ্নের উত্তর লিখেছে বেলা পাটোয়ারি। তাও আবার মেঘনাদবোধ কাব্যের লেখক মাইকেল চৌধুরী। দিগন্ত দাঁত দিয়ে এক ঠোঁট কামড়ে ধরল। মাত্রাতিরিক্ত ঠান্ডা গলায় বলে উঠল, যে মেয়ে মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল চৌধুরী বানায় সে মেয়ে নাকি আর্মি হওয়ার স্বপ্ন দেখে? হাউ ফানি! যেখানে তুই কবির পরিচয়ে টান মেরে কবির আত্মায় অশান্তি লাগিয়ে দিয়েছিস, সেখানে তোর মতো বেয়াদব দেশে শান্তি আনবে কিভাবে? বুঝা। বেলা সরল গলায় জবাব দিল, আমি জানতাম ওটা মাইকেল মধুসূদন দত্ত হবে। তাহলে এটা কি লিখেছিস? ফাইলামো করছিস আমার সাথে? না, ও সময় আমার খুব আলসামো লাগছিল। লিখতে ইচ্ছে করছিল না। দেখুন নামটা কতটা বড়। তাই আমি ছোট করে মাইকেল লিখে চৌধুরী লাগিয়ে দিয়েছি। তবদা খেলো দিগন্ত। হতবাক আওয়াজে দুহাতে তালি মেরে বলল, বাহ, কেয়া বাত! এটা না হলো প্রকৃত স্টুডেন্ট। তুই তো একটা হীরারে। তোকে তো মিউজিয়ামে রাখা উচিত। দিগন্ত যে ওকে কটাক্ষ করে কথাগুলো বলল সেসব বুঝো না ছোটবেলা। গদগদ ভাব নিয়ে বলল, আপনি আমার তারিফ করছেন দিগন্ত ভাই? আমার না বিশ্বাস হতে চাইছে না। দাঁতে দাঁত চাপল দিগন্ত। গুরুগম্ভীর কণ্ঠে বলল, বেয়াদব! মাথায় ভর্তি গোবর নিয়ে চলিস। মুখ পড়ি! তোকে নিয়ে আমি মনির কাছে এত বড় বড় কথা বলি আর এদিকে তুই পরীক্ষার খাতায় বড় বড় গোল্লা নিয়ে ঘুরিস। তোর সুশীল বাপ এসব চেক করে না। মাথা নাড়িয়ে না বলল বেলা। হতাশার শ্বাস ফেলল দিগন্ত। তোর মতো মেয়েকে নিয়ে দেশের কি হবে? ভবিষ্যৎ অন্ধকার। মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল চৌধুরী বানায়, তাও আবার অলসতা আর নাম বড় তাই লিখতে ইচ্ছে হয় না। এই অজুহাত। বোর্ড পরীক্ষায় কি করবি? তারপর হঠাৎ পকেট থেকে ফোন বের করে ছবি তুলতে লাগলো খাতার। কি করছেন আপনি? চোখ বড় করে জিজ্ঞাসা করল বেলা। তোর গাধামির স্মৃতি রাখছি। ভবিষ্যতে তোর বাচ্চা কাচ্চাকে দেখাবো। তারাও জানবে তাদের অভাগী মা কত ভালো পড়াশোনা করেছে। সাথে তোর বাংলা টিচারকে একটা লাল সালাম দিয়ে আসা প্রয়োজন। ছাত্রী পরীক্ষার খাতায় মাইকেল চৌধুরী লিখেছে। ব্যাপারটা কি দারুণ!
বাংলা সাহিত্য তো পারলে খুশিতে আত্মহত্যা করবে। ঠোঁট উল্টায় বেলা, জোর গলায় বলে, আপনার জানা উচিত, এটা সৃজনশীলতার যুগ। নাম ছোট করলে মনে রাখা সহজ হয়। এই তো ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি, তাই না? তাহলে এটাও বল, গুলশান সোসাইটিতে বুলডোজার দিয়ে বিল্ডিং না ভেঙে বিল্ডিংয়ে বোমা মারলে সময় বাঁচবে। ইটস ইফিসিয়েন্ট। বেলা ভাবুক গলায় দিগন্তকে শুধালো, এটাও ঠিক, কিন্তু এতে কি মানুষের ক্ষতি হবে দিগন্ত ভাই? বিরক্তকর চাহনিতে কিছুক্ষণ বেলার দিকে চেয়ে রইল দিগন্ত। উত্তর করল না ওর প্রশ্ন। উত্তরের আশায় এখনো দিগন্তের মুখের দিকে তাকিয়ে আছে দিগন্ত। অনেকক্ষণ পর দিগন্ত ভারী আওয়াজে বলে, মাথায় গোবর নিয়েও ঘুরিস তুই? চল, সময় নেই আমার, তোকে নামিয়ে দিয়ে আসবো। বেয়াদব মেয়ে, সামনে পরীক্ষা, পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছিস। আর কিছুই বলবো না তোকে, তোর বাপ ধরবো। চমকে উঠে বেলা মিনমিন গলায় বলে, বাড়িতে বলবেন না দিগন্ত ভাই, আম্মু মারবে আর দাদি অনেক পচা কথা শোনাবে। বেলার এক হাত ধরে বাড়ির জন্য পা বাড়াতে বাড়াতে ঘাড় বাঁকিয়ে দিগন্ত বলে, তোর দাদির এক পা মাটিতে, তাও মুখের ধার কমে না কেন? বুড়িটাই তোর বাপের মাথার নষ্ট করে। তারপর আস্তে করে বিড়বিড়িয়ে বলল, সাথে একটা নাতিন লেলিয়ে দিয়েছে। মনে ধরেছে ছোটজনকে, বেকল বুড়ি লেলিয়ে দিয়েছে মেছোজনকে। আমার জীবনের চিরদুশ্মন এরা। বেলার এখন চরম সময় কাটছে। দিনাত টেবিলে বসে বইয়ের পাতায় মুখ গুজে রয়েছে। চেয়ারে বসে দুপা ছড়িয়ে দিয়ে কাজ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পড়ছে বেলা। পুরো রুমে গুনগুন পড়ার আওয়াজ ভেসে বেড়াচ্ছে। দুধের গ্লাস হাতের রুমে আসল বাণী। বেলার সামনে গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, ঝটপট খেয়ে নে। পড়া থামিয়ে ভার মুখে তাকালো বেলা। কোনো বাক্য ব্যয় না করে বাণীর হাত থেকে গ্লাসটা নিয়ে এক লোকের সম্পূর্ণ দুধটুকু খেয়ে নিল। আচানক বেলার এত পরিবর্তনে অবাক হলো বাণী। মুখ ফসকে বলে ফেলল, একই রে, তুই কোনো গাইগুই ছাড়া দুধ খেয়ে নিলি আজ? তারপর আবার বেলার মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলল, বেলা বোন, তোর শরীর ঠিক আছে? বেশি চাপ নিয়ে পড়তে হবে না। হয়েছে, অনেক পড়েছিস। চল এখন আমার সাথে একটু বাইরে থেকে হেঁটে আসি। বেলা হাতের গ্লাসটা টেবিলে রেখে বাণীর কোমর পেঁচিয়ে ধরল। কান্নারত গলায় বলল, আর মাত্র 3 দিন, তারপর তুমি আমায় ছেড়ে চলে যাবে। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপা? আমার খুব কষ্ট হচ্ছে। এতক্ষণে বুঝল বাণী। বেলাকে ভালোভাবে জড়িয়ে ধরে মাথায় একটা স্নেহের চুমু এঁকে দিল। নরম গলায় বলল, বোকা মেয়ে, এগুলো ভেবে মন খারাপ করে বসে আছিস? 2-1 দিন পরপরই আমি টুক করে চলে আসব। আর তোর মন খারাপ লাগলেই আমার কথা মনে পড়লে চলে যাবি ও বাড়ি। আপা কি তোকে একা ছাড়ছে নাকি? যত যাই বলুক, বেলার মন এখন ভীষণ খারাপ। বাণীকে জড়িয়ে রেখেই চোখের পানি বিসর্জন দিচ্ছে। বাণী মুচকি হেসে বড় আপা পাগল বোনটাকে আদর দিতে শুরু করলো। বেশ খানিক সময় নিয়ে বেলাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হলো। তারপর দুগুণ খুনসুটি করতে করতে ছাদের দিকে হাঁটা ধরল। দিগন্ত বেলা নেমে এসেছে ধরণীগাত্রে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে গড়িয়ে পড়ছে। আর সেই সোনালির রোদে চারপাশ ঢেকে গিয়েছে এক অদ্ভুত রঙের আবেশে। না ঠিক লাল, না ঠিক কমলা। গ্রামের মেঠো পথ ধরে ফেরা গরুগুলোর গলায় বুনো ঘণ্টার শব্দ বাজছে নরম সুরে। ঝুনঝুন শব্দটা একটা স্নিগ্ধ আবহ তৈরি করছে চারপাশ জুড়ে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে মেঘের স্নিগ্ধ রেখাচিত্র। সূর্যের শেষ আলো তাদেরকে রাঙিয়ে তুলেছে আচর তোলা তুলির মতো। ছাদে দাঁড়িয়ে সিগারেটের সুখটান দিচ্ছে আর পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করছে দিগন্ত। কোনো কালেই এ সময় তাকে বাড়িতে পাওয়া যায় না, কিন্তু আজ ভাগ্যবশত বাড়িতে রয়েছে। দিহান শত কাকুতিমিনতি করে দিগন্তকে আটকে রেখেছে। দিগন্তের পাশেই কফি হাতে ছাদের রেলিং ঘেঁষে বসে আছে দিহান। দিহান আকাশের দিকে চেয়ে থেকে বিরস কণ্ঠে বলে, বিয়ে কবে করবে? তোমার আশায় থাকতে থাকতে আমি বিয়ে করে নিচ্ছি। আর কতদিন ভাই? সিগারেটে একটা জোরে টান দেয় দিগন্ত। ফুসফুস করে ধোয়া ছেড়ে বলে, আমারটা এখনো ছোট। কে সে? তোর ভাবি। নাম কি? ঠিকানা দেও। দিলে কি করবি? এবার বেশ ভাব নিল দিহান, তুলে আনবো তোমার জন্য। এক ভ্রু সরু হলো দিগন্তে। ঠাট্টা মিশ্রিত গলায় বলল, জানতে পারলেই প্যান্ট ভিজিয়ে ফেলবি। ভাবটা কম দেখা। নিভে গেল দিহান। কত বড় হয়েছে, এখনো দিগন্ত ওকে কিভাবে প্যান্ট ভিজিয়ে ফেলার কথা বলতে পারে। হাতে ঘা লাগলো ওর। চেতল খানিকটা। জোর গলায় কিছু বলতে নিবে কিন্তু পারল না, থেমে গেল সহসা। চোখজোড়া বিস্ময়ে কিছুটা বড় হয়ে গেল। ঠোঁটজোড়াও স্থানচ্যুত হয়ে গিয়েছে। দিগন্তের শার্টের বোতাম খোলা রয়েছে। শেষের দিকে দুটো লাগা শুধু। বাতাসের ঝাপটা লেগে বাম পাশের শার্টের দিকটা সরে গিয়েছে অনেকটা। পেটানো শরীরে চাওড়া প্রশস্ত বুকটা অনেকাংশে উন্মুক্ত। বুকের বা পাশে হৃৎপিণ্ডের ঠিক উপরিভাগে চকচক করছে একটা ছোট্ট শব্দ। চামড়ায় খোদাই করে লিখেছে, বোঝা যাচ্ছে। ছোট শব্দ অথচ গোটা গোটা অক্ষরে লেখো, বিন্দুচারিণী।
অনেকক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে খার বাঁকিয়ে দিহানের দিকে তাকালো দিগন্ত। এদিকে দিহানের সম্পূর্ণ দৃষ্টি লেখাটাতে নিবন্ধ। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে বুকের দিকে তাকালো দিগন্ত। মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে শার্ট টেনে ঠিক করতে করতে বলল, 2 দিন পর বিয়ে। এভাবে মেয়েদের মতো যেখানে সেখানে নজর দিয়ে বেরাস কেন? সমস্যা আছে? চোখ শুরু করে দিগন্তের কাছে এলো দিহান। অনুসন্ধানী গলায় বলল, কি ছিল ওটা ভাই? সিরিয়াসলি? আমি শোকড। বিন্দুচারিণী মানে? কপালে এলোমেলোভাবে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। অতঃপর ঠান্ডা গলায় আওড়ালো, বিন্দু থেকে শুরু হয়েছে আমার হৃদয়ে তার চারণ। কবে, কখন, কিভাবে অসীমে পৌঁছালো বুঝিনি। এখন সে আমার বিন্দুচারিণী, আমার মনোগহীনের একমাত্র অধিকারিণী। একের পর এক শোক গিলছে দিহান। গুরুগম্ভীর বেপরোয়া দিগন্ত তালুকদার প্রেমে পড়েছে এটা জানতো, কিন্তু প্রেমে পড়ে যে দেওয়ানা হয়ে গিয়েছে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। হতবাক গলায় মুখ থেকে বের হলো, এতটা এতটা পরিবর্তন? গুন্ডা মাস্তান দিগন্ত তালুকদার এখন আমার সামনে কবিক রূপে দাঁড়িয়ে। আই কান্ট বিলিভ। এর মাঝেই ভেসে এলো মিতালির গলার স্বর। বিক্ষিপ্ত মনে 2 সুপুত্রকে গালি ছুঁড়তে ছুঁড়তে ওদের দিকে তেড়ে আসছে। 2টা দামড়া রয়েছে আমার ঘরে। একটা নাক মুখ ফাটিয়ে বেড়ায়, আরেকটা মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে থাকে। তোদের যে বললাম শাড়িগুলো ও বাড়িতে দিয়ে আয়, সে কথা কি কানে ঢুকেনি? দুটোই মটকা মেরে ছাদে এসে খুশগল্পে মেতেছিস। দিগন্ত রাশভারী গলায় বলল, আমি যাব না। ছ্যাঁত করে উঠল মিতালি, কেন? তোমার ভাতিজিদের মাথায় গোবর আছে। বিরক্ত লাগে ওদের। এমনি মেজাজ চটে আছে। তার উপর দিগন্তের এরকম মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। তেলে বেগুনে জ্বলে উঠে রাগী গলায় হুঙ্কার ছুড়ল মিতালি, খবরদার দিগু, ওরা আমার বংশের রক্ত। একদম অপমান করনি না? আমিও ওই বংশের মেয়ে, ভুলে যাস নাকি? আমার গায়ে লাগে এসব। দিগন্ত হেয়ালিপূর্ণ গলায় বলল, সত্য কথার ভাত নেই। এত বেশি সত্য বলিস না দিগু, মারা পড়বি। আজ একা দেখে বলতে পারলি, ধোকা হোক, তখন আমিও দেখব কত বুলি আওড়াতে পারো তুমি। দিহান কানে হাত চেপে বলল, হয়েছে বাবা, চুপ করো। মিতালির দিকে তাকিয়ে দিগন্ত নরম গলায় বলল, দুজনকে পাঠাচ্ছি, দিয়ে আসবে ওরা। কিছু করা কথা বলতে গিয়ে দমিয়ে নিল নিজেকে মিতালি। কিছুক্ষণ ছোট চোখে অবলোকন করল দিগন্তকে। তারপর দিহানের উদ্দেশ্যে বলল, বানির হলুদের শাড়ি নেইনি, ওটা তুই ওকে সাথে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কিনে দিবি। তারপর ফের হতাশ গলায় বলল, বুঝলি দিহান বেলাটা শাড়ি পরতে খুব ভালোবাসে। সবার জন্য কেনাকাটা শেষ, কিন্তু ওর জন্যই নেওয়া হলো না। মেয়েটার রং নিয়ে এত খুঁতখুঁতে স্বভাব। যদি আমার দেওয়া শাড়িটা পছন্দ না হয় তাই নিলাম না। আমার তো এখন সময়ও নেই হাতে যে ওকে নিয়ে বেরবো। ভাবলাম তোরা ও বাড়ি গেলে বানির সাথে ওকেও নিয়ে যাবি। সে যা হোক, নাস্তা পাঠাচ্ছি, খেয়ে নিস দুজনে, বলে উল্টো পথ ধরল মিতালি। এদিকে দিগন্ত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মিতালির কথা শুনছিল। শেষ হতেই মুখ দিয়ে চু শব্দ করে উঠল। মিতালি ততক্ষণে কিছুটা দূরে এগিয়ে গিয়েছে। পেছনে থেকে দিগন্তের ভারী কণ্ঠস্বরে পা থামালো, সন্ধ্যা নেমে আসছে, কি দিতে হবে তাড়াতাড়ি দেও। ওগুলো পৌঁছে দিয়ে আমি আমার কাজে চলে যাব। না, তুই এখনই কাজে যা। তোর মতো চাকরিধারী ব্যস্ত মানুষদের এত খাটতে হবে না। আর বললি না 2টো ছেলেকে পাঠাবি? পাঠা জলদি, কি করতে হবে আমি বলে দিব ওদের। তারপর দিহানের দিকে ফিরে, তোকেও যেতে হবে না দিহান। আমি খাবার পাঠাচ্ছি, এখানে বসে বসে গিল তুই। শুধু বিয়ের দিন শেরওয়ানি গায়ে চাপিয়ে শাহ বাহাদুর এর ভং ধরে গিয়ে কবুল বলবি। পারবি না? দুভাই মিতালির দিকে অসহায় নজরে চেয়ে আছে। এই এক মানুষ যার কথার কাছে বাড়ির কারো কথা টেকে না। দিহান মিনমিন গলায় বলল, আমি তো কিছু বলিনি আম্মু। আমাকে এভাবে বলছো কেন? সেকেন্ড সময়ও যেতে দিল না মিতালি। ছ্যাঁত করে উঠে জবাব দিল, হ্যাঁ সেই। তোমার অবস্থা ধরি মাছ না ছুঁই পানি। না কিছু বলেছ, না কিছু করেছ। তুমি বাবু সাহেব হয়ে বসে থাকো তো বাপু। আর দিগু যা বাবু, তোর অনেক কাজ। যা কাজ কর, আর কিছুক্ষণ পর নাক মুখ ফাটিয়ে আমার মুখ উজ্জ্বল করে আসিস কেমন? বিরক্ত গলায় দিগন্ত বলল, তোমার বলা শেষ হলে যা যা পাঠাবে সেগুলো আমার জিপে তুলে দেও। দিহান, যা তৈরি হয়ে আয় তাড়াতাড়ি। ঠোঁটে ঠোঁট চাপল মিতালি। একটু কাজের জন্য কতগুলো বাক্য ব্যয় করতে হয় ওর। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে দিগন্তদের নিচে আসতে বলে আবারও ওদের ওপর একচোখ ছাড়ি দিতে দিতে চলে গেল। পাটোয়ারি বাড়ির দরজার সামনে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে দিগন্ত। সামনের দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে ওর। একটা লাঠি হাতে বেলাকে মারছে বৃষ্টি। আশেপাশে কেউ নেই। বেলার ফর্সা শরীরে নীলচে দাগ ফুটে উঠেছে। বৃষ্টির রাগীভাবে কিছু বলছে আর মারছে ওকে। শব্দহীনভাবে কাঁদছে বেলা। মুখে কোনো রা নেই ওর। চোয়াল শক্ত হয়ে গেল দিগন্তের।
বড় বড় পা ফেলে ওদের কাছে গিয়ে বৃষ্টিকে ঝটকা দিয়ে সরিয়ে দিল বেলার কাছ থেকে। খড়খড়ে শক্ত হাতে পর পর 3টা থাপ্পড় মারল বৃষ্টিকে। মাত্র কিছু সেকেন্ডের মাঝে কি থেকে কি হলো বুঝতে বেগ পেল বৃষ্টি। পরক্ষণেই দুগালে মরিচ লাগার মতো জ্বলুনি অনুভব করল। 1 মিনিট ওভাবেই থাকলো। হুট করে একটা জোরে চিৎকার ছুঁড়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। কেমন তরপাতে শুরু করলো। জ্বলে যাচ্ছে গালগুলো। বৃষ্টির চিৎকার শুনে ছাদ থেকে হুড়মুড় করে সবাই নিচে নেমে এলো। রহমান পাটোয়ারি মেয়ের কাছে দৌড়ে এসে বৃষ্টির ঘাড়ে ভরসার হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে বৃষ্টি, এরকম করছিস কেন? বল আমাকে, কি হয়েছে? বেলা নির্বাক হয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বৃষ্টিকে দেখছে। বানি বেলার কাছে এসে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, বেলা, কি হয়েছে? তোকে তো অনেকক্ষণ আগে নিচে পাঠিয়েছি। বৃষ্টি কাঁদছে কেন এভাবে? তোর চোখ মুখ এরকম লাল হয়ে আছে কেন? কি হয়েছিল বোন? হেঁচকি তুলে কাঁদছে বেলা। মুখ থেকে কিছু বের হচ্ছে না। কোনো রকম কাপা কাপা হাত তুলে দিগন্তের দিকে দেখালো। বেলার ইশারা অনুযায়ী সেই দিকে তাকালো সবাই। দিগন্ত শটান হয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ওর পাশে হতভম্বের ন্যায় থ মেরে দাঁড়িয়ে আছে দিহান। বেলার দাদি রূপজান পাটোয়ারির বুকে মুখ গুজে ন্যাকা কান্না কাঁদছে বৃষ্টি। রূপজান নাতনির পিঠে হাত বুলাতে বুলাতে ব্যথিত কণ্ঠে বললেন, কান্দন থামা বুবু। মাথা ধরব। যার জন্য তোর চোখের পানি পড়ছে হের ভালা হইব না। বৃষ্টি নাক টেনে বলে, আমাকে মেরে কাজটা ভালো করলো না। ওকে আমি কত ভালোবাসি আর এভাবে আমাকে অপমান করলো। এর শোধ কিভাবে তুলতে হয় তা ভালো করে জানা আছে আমার। রূপজান নাতনিকে লাই দিয়ে বলল, একবার ওই ভাবওয়ালা ছেড়াডারে কাবু কইরা বিয়ে কর। তারপর হের নাকে দড়ি দিয়া ঘুরায় নিয়ে বেরাবি। দাদির আস্কারায় যেন আকাশের চাঁদ হাতে পেল বৃষ্টি। মনে মনে কিছু একটা ছককষে নিয়ে শয়তানি হাসি দিল। লিভিং রুমের সোফায় রাসেল পাটোয়ারি আর রহমান পাটোয়ারির সামনে নির্বাক হয়ে বসে আছে দিগন্ত। দিগন্তের পাশে দুরু দুরু বুকে বসে আছে দিহান। ওদের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বেলা। দিগন্ত বেলার দিকে ঘুরেও তাকাচ্ছে না। শটান হয়ে চুপচাপ বসে আছে, দৃষ্টি রহমান পাটোয়ারির দিকে। একটু দূরে বেলার মা আমেনা, চাচি রিনা আর বানি দাঁড়িয়ে আছে। চোখ মুখ শুকনো সবার। রাসেল পাটোয়ারি বেলার দিকে জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, কি হয়েছিল তখন? বৃষ্টি কেন তোমায় মেরেছিল? কিছুটা সময় পেরিয়ে গেল, বেলা নিরুত্তর হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছে। রহমান পাটোয়ারি ছোট মেয়ের কাছে এসে ওর মাথায় হাত রেখে আশ্বাস দিয়ে বলল, কি হয়েছিল আব্বুকে বলো। তুমি কি ভুল কিছু করেছিলে যে কারণে বৃষ্টি মেরেছে? আব্বুকে বলো বেলা। ফুপিয়ে উঠল বেলা। কান্নারত অবস্থায় আটকা আটকা গলায় বলল, আমি কিছু করিনি আব্বু। আপার ফোনে কল এসেছিল। পাশে আপা ছিল না বলে আমি তুলেছিলাম। এই কারণে আপা কেন যেন রেগে গেল। আমাকে অনেক বকল। কথাটুকু বলে বেলা ঠোঁট উল্টে আবারও কেঁদে দিল। রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না বেলা। এটুকুর জন্য বৃষ্টি তোমার গায়ে হাত তুলেছে। উপরে নিচে মাথা নাড়িয়ে সায় জানালো বেলা। তা দেখে চোয়াল শক্ত করে ফেলল রহমান। গলা ছাড়িয়ে জোরে বৃষ্টির নাম ধরে ডাকল। বাবার গলা শুনে দাদির বুক থেকে মুখ তুলে হাসল বৃষ্টি। নিশ্চয়ই ওকে মারার জন্য দিগন্ত এখন ওর কাছে সরি বলবে। এজন্যই ডাকছে রহমান। সে আশায় ধুপোথাপ পা ফেলে তখনই হাজির হলো লিভিং রুমে। সোজা গিয়ে দাঁড়ালো রহমানের কাছে। হালকা কান্নার রেশ ধরে ন্যাকামি গলায় বলে উঠল, আমায় ডাকলে আব্বু? রহমান পাটোয়ারি করা দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো। তোমার মোবাইল কোথায়? হঠাৎ মোবাইলের খোঁজ করায় হকচকালো বৃষ্টি। স্বাভাবিক গলায় বলল, আমার রুমে। নিয়ে আসো। চমকে উঠল বৃষ্টি। আমতা আমতা করে বলল, ক ক কেন? রহমান স্বাভাবিক গলায় বলল, না, তুমি এখানেই থাকো। বানি বৃষ্টির রুম থেকে ওর ফোনটা আনো। বানি অসহায় হয়ে দেখছিল সব। বাবার আদেশ পেয়ে বৃষ্টির রুমে গিয়ে ওর ফোন এনে রহমানের হাত দিল। রহমান ফোনটা হাতে নিয়ে অন করল। লক করা দেখে বৃষ্টির দিকে বাড়িতে দিয়ে করা গলায় বলল, লক খুলে দাও। মুহূর্তে থমকে গেল বৃষ্টি। পায়ের নিচের জমিন কেঁপে উঠল ভয়। রহমান পাটোয়ারির কণ্ঠস্বরে কোনো আদর নেই, কোনো প্রশ্রয় নেই। শাসনের ভারী গর্জন শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওর। রহমান আবারও বলল, সময় নষ্ট করবে না। খুলে দেও তাড়াতাড়ি। শুকনো ঢোক চেপে কাপা কাপা হাতে ফোনটা নিল বৃষ্টি। প্রথমবার ভুল করল। সেটা দেখে চেঁচিয়ে উঠল রহমান। ওর হুঙ্কারে কেঁপে উঠল বৃষ্টি। কোনো মতে লকটা খুলল। সঙ্গে সঙ্গে ফোনটা ওর হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল রহমান। প্রথমেই কল লিস্টে ঢুকল। 1 নাম্বার থেকেই অনেকবার কল এসেছে। সেভ করা, হার্টবিট হৃদয়। বিচক্ষণ রহমান পাটোয়ারি যা বোঝার তা বুঝে নিল। মোবাইলটা এক হাতে আছাড় মেরে মেঝেতে ফেলে দিল। চিৎকার করে উঠল বৃষ্টি। দাঁত কিরমিরিয়ে রাগী গলায় তেজ নিয়ে বলল, কেন ফেলে দিলে ফোন? এটা আমি নিজের জমানো টাকায় কিনেছিলাম। তোমার
আর বলতে পারল না। সপাট একটা চড় পড়ল গালে। তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল খানিক দূরে। রহমান পাটোয়ারির শরীর কাঁপছে রাগে। নিজেকে স্বাভাবিক রাখার যথাযথ চেষ্টা করে দিগন্তের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত তুলে কাজটা ভালো করনি তুমি। তাদের শাসন করার জন্য আমি যথেষ্ট। এবারের মতো কিছু বলছি, কিন্তু মনে রেখো আমার মেয়েদের ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ আমার পছন্দ নয়। দিগন্ত কিছু বলল না, চুপ করে তাকিয়েই থাকলো রহমানের দিকে। রহমান আবার বলে উঠল, বাণীকে নিতে এসেছ, নিয়ে যাও। এই মুহূর্তে আমার পারিবারিক ঝামেলাটুকু আমি তোমাদের সামনে মেটাতে ইচ্ছুক নই। আশা করি খারাপভাবে নিবে না আমার কথা। দিহান সহসা বলল, না মামু, বুঝেছি। এখন আমাদের এখানে থাকাটা উচিত নয়। কিন্তু আম্মু যে বলল আমাদের সাথে বেলাকে নিয়ে যেতে। রহমান বেলার দিকে শান্ত চোখে তাকিয়ে শুধালো, তুমি যেতে চাও আম্মু? বেলা মানা করে দিল, মন ভালো নেই ওর, এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই। ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত। গমগমে গলায় বলল, আমরা বাইরে অপেক্ষা করছি। কথাটুকু বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। গটগট পায়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু দিহানু সবার থেকে বিদায় নিয়ে বাইরে এলো। প্রকৃতির নির্মল বাতাসের ঝাপটা গায়ে লাগিয়ে চোখ বন্ধ করে বসে আছে দিগন্ত। কালো লাল রঙের জিপ গাড়িটার শীতে মাথা হেলিয়ে রেখেছে। ওর পাশে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে দিহান। না হলেও 20 মিনিটের উপরে হয়ে গিয়েছে ওরা বাইরে অপেক্ষা করছে। কারো আসার নামগন্ধ নেই। দিহান হাঁসফাঁস করতে করতে বলল, আর কতক্ষণ অপেক্ষা করব ভাই? সেই সন্ধ্যায় এসেছি, এখন রাত 8টা বেজে গেল। আর দেরি করলে হয়েছে আজ ওদের শপিং করা। উফ, বিয়ে করাও পাপ। এই ভেজাল, সেই ভেজালের শেষ নেই। দিগন্ত চোখ বন্ধ রেখেই বলল, বিয়ে করা পাপ না। বল মামাতো বোনকে বিয়ে করতে এসে নিজের কপাল পুড়েছিস। দিহান ম্লান গলায় বলল, আসলেই। অন্য বাড়িতে বিয়ে হলে জামাই হওয়ার একটা আলাদা ফায়দা নিতে পারতাম। শ্বশুরের সামনে ফুটানি দেখাতে পারতাম। কিন্তু মামুর সামনে কি ফুটানি দেখাবো? সে তো আমার সম্পর্কে আগাট্টু গড়া সব জানে। এর পরিপ্রেক্ষিতে চুপ রইল দিগন্ত। আরো কিছু সময় যাওয়ার পর একটা ছোট মিনমিনে গলার স্বরে চোখ খুলে তাকালো ও। বেলা এসে দাঁড়িয়েছে ওর পাশে। এদিকে দরজা দিয়ে আস্তে ধীরে বাণীকে আসতে দেখে গাড়ি থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল দিহান। বেলাকে দেখেও গাড়ি থেকে নামল না দিগন্ত। শুধু চোখ দিয়ে ইশারা করলো অপর পাশে গিয়ে বসতে। বেলা গুটি গুটি পায়ে হেঁটে দিগন্তের অপর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চোখ ঘুরিয়ে বলে উঠল, এটা অনেক উঁচু দিগন্ত ভাই। আমি কিভাবে উঠব? ঘাড় বাঁকিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। চোখ মুখ শক্ত করে রেখেছে। তোত্তারা গলায় বলল, কেন, গাড়িতে কিভাবে চড়তে হয় সেটা তোর আদর্শ বাপ শেখায়নি? দিগন্তের কটাক্ষ করে বলা কথার বিপরীতে মাথা নাড়িয়ে না বলল বেলা। সরল মনে বলল, আমাদের বাড়িতে তো জিপ নেই দিগন্ত ভাই। আব্বু শেখাবে কিভাবে? দাঁতে দাঁত চাপল দিগন্ত। ধমকে বলে উঠল, চুপ কর বেয়াদব মেয়ে। ভালো কিছু তোর বাপ শেখাক আর না শেখাক, মুখে মুখে তর্ক করা ঠিকই শিখিয়েছে। টুকুর টুকুর চোখে দিগন্তের দিকে তাকিয়ে অবাক গলায় বলল বেলা। তর্ক কোথায় করলাম? বড় একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করল দিগন্ত। বেলার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, হাত ধরে উঠে আয়। দিগন্তের দাবাং বড় হাতের মাঝে বেলা ছোটখাটো নরম হাতটা রাখল। বেলার দুহাত মিলিয়ে হয়তো দিগন্তের এক হাত। দিগন্তের পাশে উঠে বসল বেলা। গাড়ির স্টারিংয়ে হাত রেখে ঠোঁট কামড়ে ধরে ভাবুক গলায় দিগন্ত বলল, তুই বড় হবি না? হাত এখনো এত ছোট আর নরম কেন? মানে? কিছু না। তুই না আসতে চাইছিলি না? কেন এলি? আব্বু বলল যেতে। চট করে চোখ খুলালো দিগন্ত। বেলার দিকে বাঁকা চোখে চেয়ে বলল, শোন, তোর বাপের দেমাগ কমাতে বলবি। আমি কারো পরোয়া করে চলি না। আমার জিনিসের উপরে অন্য কারো হস্তক্ষেপও আমি মানব না। বেলা সোজা গলায় বলল, আচ্ছা বলবো। বেলার কথায় ভ্রু কুঁচকালো দিগন্ত। ভারী গলায় বলল, কি বলবি? আব্বুকে বলবো দিগন্ত ভাই বলেছে, তোর বাপের দেমাগ কমাতে বলবি। আমি কারো পরোয়া করে চলি না। আমার জিনিসের উপরে অন্য কারো হস্তক্ষেপও আমি মানব না। চোখ মুখ বিরক্তিতে ছেয়ে গেল দিগন্তের। হে কোনো ভেজাল! কোনটা কটাক্ষ, কোনটা কি তাই বোঝে না। কিছু বলার জন্য উদ্যত হতেই বাণী আর দিহান চলে এলো। বাণীকে নিয়ে পেছনের সিটে উঠে বসল দিহান। ওদের চলে আসায় নিজের মুখটা সংযত রাখল দিগন্ত। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড়িয়ে বলল, অসভ্য, বেয়াদব একটা মেয়েকে বেছে নিয়েছি আমি। না বড় হবে আর না আমাকে শান্তিতে বাঁচতে দিবে। রাতের নিস্তব্ধতার মাঝে দিগন্তের জিপটা চলছে। গাড়ি চালানোর ফাঁকে আচোখে কয়েকবার বেলার দিকে দেখছে দিগন্ত। মাঝ রাস্তায় দিহান আর বাণী একটা ক্যাফেতে নেমেছে। কিছুক্ষণ একা সময় কাটিয়ে আসবে। জিপে আপাতত দুজন মানুষের উপস্থিতি। যত সময় যাচ্ছে গাড়ির গতি বাড়ার থেকে কমছে। আধার রজনী ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে রয়েছে।
ঘাড় বাঁকিয়ে ছেড়ে যাওয়া একের পর এক ল্যাম্পপোস্টগুলো দেখছে বেলা। জিপটা একটা মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ চিৎকার করে উঠল ও। ওর চিৎকার শুনে সহসা ব্রেক কষল দিগন্ত। কিছুটা অস্থির হয়ে বেলার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? ঠিক আছিস? ব্যথা পেয়েছিস কোথাও? বেলা মাথা ঝাঁকিয়ে না বলল। স্বস্তির শ্বাস টানল দিগন্ত। পরক্ষণেই বেলার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কিছু হয়নি তাহলে এভাবে ষাঁড়ের মতো চেঁচালি কেন? বেলা আঙুল উঁচিয়ে মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা সাদা গোলাপি মিশেলে হাওয়াই মিঠাই এর দিকে তাক করল। কণ্ঠে একরাশ আবদার এনে দৃষ্টি হাওয়াই মিঠাই এর দিকে রেখে বলল, ওগুলো নিব। একটু দাঁড়ান না এখানে। মেজাজ খারাপ হলো দিগন্তের। চোখ জোড়া বন্ধ করে নিল। 2 সেকেন্ড নীরবে থাকার মাঝে হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধড়ফড়ানি টের পেল। শট করে চোখ জোড়া খুলে ফেলল ও। ততক্ষণে বেলা সিটবেল্ট খুলে চাপ দিয়ে নিচে নেমেছে। নিচে নেমে দিগন্তের মুখের দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব। দিগন্ত শুনল ওর কথা। শীতে মাথা এলিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, টাকা এনেছিস? টনক নরল বেলার। আসলেই তো, ও তো টাকা আনেনি সাথে। টাকা কেন? কিছুই আনেনি সাথে। শুধু মানুষটা এসেছে। ছোট হয়ে এলো মুখটা। বিড়বিড়িয়ে উত্তর করল, না। তোর শ্বশুর লাগে? টাকা ছাড়াই দিয়ে দিবে নাকি? না। তাহলে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না। চুপচাপ আগের জায়গায় এসে বসো। বেলার মন কেমন ছটফটিয়ে উঠল। মনে একটুখানি আশার আলো নিয়ে দিগন্তকে শুধালো, আপনার কাছে নেই? বুঝেও না বোঝার ভান করল দিগন্ত। কি? টাকা? না নেই। মুখ লটকালো বেলা। নিরাশ গলায় বলল, ওহ, আপনিও আমার মতো ফকির। চু শব্দ করল দিগন্ত। বেলার দিকে বিরক্তিকর দৃষ্টি ছুড়ে বলল, জি না। আমার পকেট ভরা আছে, কিন্তু তোর এসব বাচ্চামো খাবারের জন্য সিকি পরিমাণও ব্যয় হবে না। কেন? কি দোষ করেছে ওগুলো? ওদের দোষ নেই। সব দোষ তোর আর তোর বাপের। আমার আব্বু আবার কি করলো? রাগী গলায় দিগন্ত বলল, তোর মতো একটা নাদান এনেছে পৃথিবীতে। দিগন্তের কথার সারমর্ম বুঝল না বেলা। অবুঝ গলায় বলল, কিভাবে? বেলার প্রশ্নে বাঁকা চোখে ওর দিকে চাইল দিগন্ত। গম্ভীর গলায় বলল, তুই না সায়েন্সের স্টুডেন্ট? ডিএনএ চ্যাপ্টার নাই তোর বইয়ে? হ্যাঁ আছে জীববিজ্ঞানে। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিভাবে? মুহূর্তেই বেলা একাল হেসে বলল, ও চ্যাপ্টার তো আমি স্কিপ করেছি। প্রথমেরগুলো যা পড়েছি সেখানে থেকেই কমন পাবো, তাই ওটা বাদ রেখেছি। দাঁতে দাঁত চাপল দিগন্ত। রাগে শরীর মন জ্বলে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, উঠো। গাড়িতে উঠো। অসভ্য মেয়ে মানুষ। যেটা পড়ার দরকার সেটা পড়বে না। আজ বাড়ি ফিরেই ওই চ্যাপ্টার শেষ করবি। কাল যদি শুনেছি শেষ করতে পারিসনি তাহলে কানের গোড়া নড়িয়ে দেব। বেয়াদব। বেয়াদব বলবেন না। এটা শুনতে পচা লাগে। আমি তো অনেক ভালো মেয়ে, বেয়াদব নই। আলবাত বেয়াদব। তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। হুট করে বেলাও রেগে গেল। ছোট চোখজোড়া পাকিয়ে তাকালো দিগন্তের দিকে। ফুঁসে উঠে বলল, একদম বেয়াদব বলবেন না। আমার 14 গোষ্ঠী অনেক ভালো। আমিও ভালো। তাই নাকি? হুমু, তাই। আপনি চেনেন না আমাকে? না। চিনি না। তোকে চিনে আমার লাভ। নিভে গেল বেলা। মুখটা খাটো হয়ে গেল। আসলেই তো। ওকে চিনে দিগন্তের কি হবে? কিছু বলল না আর। ঘাড় ফিরিয়ে পেছনে সাদা গোলাপি হাওয়াই মিঠাইগুলোতে অসহায় দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসল। মুখ লটকিয়ে চুপ করে রইল। তা দেখে দিগন্ত না ভঙ্গিতে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড়ালো, তোকে তুইও ততটা চিনিস না যতটা আমি চিনি। আস্ত বেয়াদব হচ্ছে দিন দিন, গাধাটা। তারপর হাত নাড়িয়ে একটু দূরে হাওয়াই মিঠাই হাতে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী ছেলেটাকে ইশারায় ডাকল। দিগন্তের ইশারা পেয়ে ছেলেটা মুহূর্তের মাঝেই হাজির হলো ওদের কাছে। পান চিবানো লাল দাঁত বের করে সালাম শুকল দিগন্তের উদ্দেশ্যে। বিগলিত ভঙ্গিতে খাস খাস গলায় বলল, ভাই, অনেক দিন পর দেখা পাইলাম। কেমন আছেন ভাই? দিগন্ত মাথা নাড়িয়ে গম্ভীর স্বরে আওড়ালো, হু। তারপর ছেলেটাকে বলল, ওর হাতে দুরঙের দুটো দিয়ে বাকিগুলো গাড়ির পেছনে রাখো। দিগন্তের কথা কর্ণপাত হতেই কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলল, বেলা, এতগুলো মিঠাই কি হবে? তুই সহ তোর 14 গোষ্ঠী খাবি। দিগন্তের কথায় ঠোঁট উল্টালো বেলা। ছেলেটাও অবাক গলায় বলল, আগের গুলা শেষ হয়েছে। নতুন কইরা পুরা ঝুড়ি ভরাইয়া নিয়ে বের হয়েছি এখনই। আপনি এতগুলা নিবেন ভাই? দিগন্ত আগের মতোই গম্ভীর গলায় বলল, হুম। বেশি কথা না বলে যা বলেছি তা কর। ছেলেটা ওর হাতের বড় ঝুড়িটা থেকে একটা সাদা আরেকটা গোলাপি মিঠাই বের করল। বেলাকে দেওয়ার জন্য ওর দিকে হাত বাড়াতে যাবে তখনই দিগন্ত বলে উঠল, থামু। এদিকে বেলা নীরব দর্শকের মতো টুকুর টুকুর চোখে একবার ছেলেটার হাতের মিঠাইগুলো দেখছে, আর একবার দিগন্তকে দেখছে। ওগুলো নেওয়ার জন্য তর সইছেন না মনে। দিগন্ত একটু হেলে গিয়ে ছেলেটার হাত থেকে মিঠাই দুটো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিল। বেলা ছো মেরে নিয়ে নিল ওগুলো।
চোখ মুখে খুশির ঝলক উপচে পড়ছে। হেলে যাওয়ার দরুন বেলার অনেকটা কাছাকাছি এসেছে দিগন্ত। কাছ থেকেই দেখল বেলার আনন্দিত মুখাবয়ব। ঠোঁট এলে হাসতে চেয়ে হাসল না। নিজের সিটে বসে ছেলেটাকে বলল বাকিগুলো গাড়িতে দিতে। ছেলেটা তাই করল। সমস্ত মিঠাইগুলো পেছনের সিটে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো। লাল টকটকে দাঁত কপাটি বের করে হেসে বলল, দিচ্ছি ভাই। আর কিছু লাগবো? দিগন্ত মানিব্যাগ থেকে চকচকে 1000 টাকার দুটো নোট বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, না, বাড়ি চলে যা। টাকাগুলো দেখে চোখচোরা চকচক করে উঠল ছেলেটার। মাথা চুলকাতে চুলকাতে বলল, হো ভাই, বাড়ি যামু। একটু সবার সাথে আড্ডা দিয়ে লই, তারপর সোজা বাড়ি যামু। শুনল ওর কথা দিগন্ত। তারপর গাড়ি স্টার্ট দিল। আর তাকালো না বেলার দিকে। এদিকে দুহাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে খুশিতে আত্মহারা বেলা। কোনটাকে সে আগে খাবে সেই ভাবনা ডুবে গিয়েছে। দূর থেকে একজোড়া চোখ গভীর দৃষ্টি মেলে দেখল ওদের। দিগন্তের জিপ চলে যেতেই গাড়ির কাঁচ নামালো ফাহাদ। বদমেজাজি, রাগী, কাঠখোট্টা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের সাথে এত কথা বলছে, ব্যাপারটা সুবিধার ঠেকল না ও নিকট। বেলাকে চিনতে একটুও অসুবিধা হয়নি ওর। সেদিন থেকে খুঁজে বেড়াচ্ছে ওকে। আর আজ পেল তাও দিগন্তের সাথে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে কাউকে গুরুগম্ভীর গলায় বলল, সব ডিটেলস দিতে বলেছিলাম মেয়েটার। ওগুলো এখনই পাঠা। 1 ঘন্টার মধ্যে সব চাই আমার। বলে ফোনটা ছুঁড়ে মারল পাশের সিটে। বেলাকে দিগন্তের সাথে দেখে কেমন ছটফট লাগছে ওর। মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে জোরে টেনে ধরল। চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল বেলার ভয়াতুর চেহারার কান্নারাত চোখচোরা। আনমনেই মুচকি হাসল ফাহাদ। ভোরের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকের। সূর্যের আলো আস্তে ধীরে আছড়ে পড়ছে পৃথিবীতে। এই ভোর সকালে পাটোয়ারি বাড়িতে ধুমছে কাজ চলছে। চলবে বে নাই বা কেন। আজ বাণীর গায়ে হলুদ। হলুদের সবকিছু আয়োজন ছাদে করা হয়েছে। আর রান্নাবান্নার আয়োজন করেছে বাড়ির পেছনের দিকে বাগানে। এত সকালেও পুরো বাড়ি মানুষজনে ভর্তি। এত এত সারা শোরগোলের মাঝে দুটো রুমের দরজা আটকানো। একটা বৃষ্টির আরেকটা বেলার। বৃষ্টিকে আটকে রেখেছে রহমান পাটোয়ারি, তবে এটা বাড়ির মানুষ ছাড়া কারো বোঝার ক্ষমতা নেই। আর বেলা দরজার খিল দিয়ে পাগলের মতো পড়ছে। গতকাল রাতে শপিং শেষে যখন ওদের নামিয়ে দিয়ে গিয়েছিল তখন দিগন্ত ওকে বারবার ওয়ার্নিং দিয়েছে ডিএনএ রিলেটেড চ্যাপ্টারটা শেষ করার। সাথে ঘুষ হিসেবে সব মিঠাইগুলো ওর রুমে পাঠিয়েছে। বেলার পরীক্ষা দেখে ওর রুমের দিকে কোনো ভেজাল নেই। পুরো বাড়ি মানুষা ভর্তি থাকলেও বেলার রুমের এদিকটা কোনো রূপ সারাশব্দ করা বারণ। এর জন্য কঠোর নির্দেশ দিয়েছে রহমান পাটোয়ারি। এক মেয়ের বিয়ের জন্য আরেক মেয়ের পড়ার ক্ষতি হতে দিতে নারাজ তিনি। পড়ার তালে ঝপছে আর খাচ্ছে বেলা। কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে। তারপর দুদিন আর বই হাত দিয়েও ছুবে না। বোনের বিয়েতে কেউ আবার পড়াশোনা করে নাকি? পরীক্ষা ভার মেজাক, আগে বিয়ে শেষ হবে তারপর পড়াশোনা। টানা আরো 3 ঘন্টা সময় নিয়ে পড়া শেষ করলো বেলা। চারদিকে খোলা বই, খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিল। বায়োলজি বইটা ঠিক করে রাখতে গিয়ে আবারও মনে পড়ল দিগন্তের হুমকিটা। কাল যদি শুনেছি শেষ করতে পারিসনি তাহলে কানের গোড়া নড়িয়ে দেব, বেয়াদব। আর বেয়াদব উপাধি শুনতে চায় না বেলা। সে নিতান্তই ভালো মেয়ে, তাই পড়া শেষ করেছে। কিন্তু বুঝে পড়েনি কিছুই। যারা মুখস্থ করেছে তাতে কি? দিগন্ত বলেছে চ্যাপ্টার শেষ করতে, সোজাসাপটা বেলা পাটোয়ারি তাই করেছে। মুখস্থ করুক আর বুঝে পড়ুক, এখন আর বেয়াদব বলতে পারবেন না দিগন্ত। দুগালে হাত দিয়ে কাঁচা ফুল দিয়ে হলুদের সাজে সজ্জিত বাণীর দিকে হা করে তাকিয়ে আছে বেলা। কি অপূর্ব দেখতে লাগছে ওর বড় আপাকে। বেলার চাহনি দেখে মিটিমিটি হাসছে বাণী। এক পর্যায়ে জোরে হেসে দিল। হাসতে হাসতেই বলল, এভাবে আর কতক্ষণ দেখবি? বেলা বিস্মিত গলায় আওড়ালো, আমার তো মন ভরছে না আবা। ইসস, তোমাকে দেখতে কি মিষ্টি লাগছে। আমি কিছুতেই ছাদে যেতে দেব না তোমায়। পাজি মানুষরা তোমার মতো পরীকে দেখলে নজর দেবে। অমায়িক হেসে গলায় দুষ্টুমির রেশ ধরে বাণী বলল, তোকে যে আমার থেকেও বেশি সুন্দর লাগছে সে বেলা। কে বলবে তুই মাত্র এসএসসি লেভেলে পিচ্ছি বেলা। শাড়ি গয়না পরে একদম পাক্কা গিন্নি লাগছিস। আমার যদি দেবর থাকতো তাহলে তোকে তুলে নিয়ে যেতাম, বুঝলি। বোনের কাছ থেকে প্রশংসা শুনে একদফা গলে গেল বেলা। উচ্ছ্বাস ভরা চেহারা নিয়ে বিগত কণ্ঠে বলে উঠল, সত্যি আপা, আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগছে। আজ তো দিহান ভাইদের বাড়িতে তাদের অনেক আত্মীয় এসেছে তাই না? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বাণী। বেলা লজ্জা পাওয়ার ভঙ্গিমা করে বলল, রায়হান ভাইরাও আসবে তাহলে? ইসস, কি লজ্জা লাগছে আমার। এখনই তো ও বাড়ি যাব দিহান ভাইকে হলুদ দিতে। আমার মতো পরীকে দেখলে নির্ঘাত আজ রায়হান ভাই নিজে এসে প্রপোজাল দিবে আমায়। হায় হায়। কথাগুলো বলে দুহাতে মুখ ঢাকল বেলা। এদিকে বাণী চোখ বড় বড় করে তাকিয়ে আছে বেলার দিকে। কড়া গলায় বলে উঠল, আহ, বেলা, কি বললি? এসব কি?
রায়হান ভাই আমাদের বড় ভাইয়ের মতো, তাকে নিয়ে এসব ভাবতে নেই। আর যেন এগুলো না শুনি তোর মুখে। কালো হয়ে গেল বেলার মুখ। মুখ ফুসকে আবার সামনে কি থেকে কি বলে ফেলেছে ও। এখন কি হবে? চোরা দৃষ্টি ফেলে আমতা আমতা শুরু করলো ও। তখনই বাণীর রুমের দরজা ঠেলে রুমে আসলো রহমান পাটোয়ারি। বাবাকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে নিল বাণী। রহমান দেখল অভিমানী বড় মেয়েকে। স্মিথ হেসে বেলার কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, মাশআল্লাহ, আমার ছোট আম্মুকে তো খুব সুন্দর লাগছে। যাও, তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করছে। সাবধানে যেও আর দিশাকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখতে। যতক্ষণ ওখানে থাকবে ওর সাথেই থাকবে কেমন? মাথা হেলিয়ে সাই জানালো বেলা। শাড়ির কুচিগুলো ধরে আস্তে ধীরে নিচে নামলো। পেছনে থেকে বাণীর সাবধানী আওয়াজ ভেসে আসল, আস্তে ধীরে সাবধানে হাঁটবি। শাড়ি যেন পায়ের সাথে না বাঁধে, দেখিস। বাণীর কথা শুনল বেলা, কিন্তু ততক্ষণে রুমের বাইরে চলে এসেছে ও। বেলা চলে যেতে রহমান আবারও তাকালো বাণীর দিকে। ও এখনো অপরদিকে মুখ ফিরিয়ে রেখেছে। রহমান বাণীর পাশে বসে শান্ত আদুরে গলায় বলল, কেন রেগে আছেন আম্মা? কারো কথা শুনছেন না? এ বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? যদি সত্যি তাই হয় তাহলে এখনই বলুন। কোনো প্রশ্ন ছাড়াই আমি বিয়ে ভেঙে দিব। আমার মেয়েদের মনের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কোনো কাজ করি না। আপনার মতামত তো নিয়েছিলাম, আপনিও মত দিয়েছিলেন। তাহলে আমার শান্তশিষ্ট বুঝদার বড় আম্মাজান আজ এত রুষ্ট কেন আমার উপরে? ছলো ছলো নেত্রে বাবার দিকে ফিরল বাণী। কণ্ঠে একরাশ অভিমান নিয়ে বলল, আমার এক বোনকে ঘরে আটকে রেখে তুমি চাইছো আমি হেসে খেলে গিয়ে হলুদে বসি? ও কি করেছে, কেন করেছে তা আমি জানি না, জানতেও চাই না এখন। বেলা, বৃষ্টি আমার কাছে আলাদা নয় আব্বু। দুজনকেও কোলে পিঠে বড় করেছি আমি। কিছু খাওয়ার আগে, কিছু কেনার আগে নিজের জন্য না নিয়ে ওদের জন্য নেই। নিজের জন্য ভাবার আগে আমার ছোট দুই বোনের কথা আগে ভাবি। আজ আমার জীবনের এত বড় মুহূর্তটা একজনকে ছাড়াই পালন করব। এ কেমন বিচার তোমার আব্বু? রহমান দীর্ঘশ্বাস ফেললেন। বাণীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভঙ্গুর গলায় বললেন, আমি ভুল করেছি আম্মা, অনেক বড় ভুল করেছি। মায়ের উপরে কথা বলতে পারবো না দেখে তাকে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম বৃষ্টিকে তার হাতে। শেষ করে দিয়েছে সে আমার মেয়েটাকে। একরোখা, অহংকারী, বদমেজাজি হয়ে গিয়েছে ও। আরো বড় ভুল করেছি মায়ের হুকুমে ওর হাতে ফোন তুলে দিয়ে। এখন এটা আমার কাছে ভুল কম অপরাধ বেশি লাগছে। চোখ দিয়েছিলাম ওর দিকে, নজরে নজরে রেখেছিলাম যেন ভুল পথে পা না বাড়ায়, কিন্তু ও তো আমাকে হারিয়ে দিল। বাণী আর বেলার আদর্শ বাবা হতে পারলেও বৃষ্টির জন্য তা হতে পারলাম না। আমি বর্তমানে অপরাধবোধ, দ্বিধা, অনুতপ্ততা, ব্যর্থতা সবকিছুতে ভুগছি আম্মা। উদ্বিগ্ন হলো বাণী। বাবার হাত আঁকড়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, কি করেছে বৃষ্টি? কেন ওকে এত মারলে? কেন আটকে রেখেছ? কাল কি এমন দেখলে ওর ফোনে? রহমান সাহেবের নয়নজোড়া অশ্রুসিক্ত হয়ে এলো। কাল দিগন্তরা যাওয়ার পর বৃষ্টির গায়ে হাত তুলেছিল সে। তারপর ওকে রুমে বন্দি করে রেখেছে। সবাইকে বলেছে বৃষ্টির জ্বর এসেছে তাই রুমে আছে। কেউ আর এ বিষয়ে বেশি খাটেনি, কারণ বৃষ্টির ব্যবহার খুব একটা পছন্দসই না। রহমান সাহেবকে বেখেয়ালি হতে দেখে বাণী তার হাতটা একটু ঝাঁকিয়ে আবার বলল, কি হলো বলো? ওকে মারলে কেন? তুমি তো কখনো তোমার কোনো মেয়ের গায়ে হাত তোলনি। তাহলে বৃষ্টিকে কেন মারলে? রহমান বড় বড় শ্বাস টেনে নিজেকে শক্ত করল। তারপর মুচকি হেসে বাণীর কপালে পিতৃস্নেহের আদর দিয়ে বলল, আব্বু কখনো তোমাদের কোনো অন্যায় করতে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। ভরসা রাখো আমার উপরে। বৃষ্টির জন্য এখন যতটুকু শাসন প্রয়োজন আমি তাই করছি। এছাড়া ওকে সঠিক পথে ফেরানোর উপায় নেই। নিজ হাতে নিজের জীবন ধ্বংস করতে চাইছেও, তা আমি বেঁচে থাকতে কি করে হতে দেই আম্মা? একটা গুন্ডা লাফাঙ্গার সাথে সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ওর। না ছেলেটা ভালো, না ওর কাজকর্ম, আর নাইবা ওর ব্যাকগ্রাউন্ড। এরকম একটা ছেলের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারিনি। দেরিতে হলেও জেনেবুঝে চুপ থাকলে বৃষ্টির ক্ষতি হবে, কিন্তু আমার কোনো মেয়ের চুল পরিমাণ ক্ষতিও আমি বরদাস্ত করব না। বাণী থ মেরে গিয়েছে। বৃষ্টির আচরণ একটু আলাদা হলেও এসবের আভাসও একদমই পায়নি। বুকটা কেমন শূন্য শূন্য থেকেছে। বড় বোন হয়েও পারেনি বড় বোনের দায়িত্ব পালন করতে। ফুপির বাড়িতে আসতেই বেলার অবস্থা নাজেহাল। একে তো শাড়ি পরে হাঁটতে পারছে না ঠিকভাবে, এখন আবার হাত ভর্তি মিষ্টির ব্যাগগুলো নিয়ে নড়াচড়া করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়ে। ওর বাড়ি থেকে এসেছে 5 জন মানুষ। সবার হাতেই কিছু না কিছু রয়েছে। কাউকে কিছু বলতেও পারছে না। কিছুটা হেঁটেই দাঁড়িয়ে পড়ল বেলা। ওর সাথে যারা ছিল তারা এতক্ষণে ভেতরে চলে গিয়েছে। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে করুণ চোখে বাড়িতে প্রবেশের আগে বিশাল রাস্তাটাকে দেখছে। এই রাস্তাটুকু পেরিয়ে তবেই বাড়িতে ঢুকতে হবে ওকে।
অথচ বেলা আর দুগ্ধম হাঁটতে পারবে না। শাড়ি পরতে ভীষণ ভালোবাসেও, মাঝে মধ্যেই পরে, কিন্তু পরার পর দুহাত দিয়ে সামলে হাঁটে বলে কখনো খুলে যায়নি। আজ অনেকটাই এলোমেলো ভাবে হেঁটেছে, ফলস্বরূপ শাড়ি ঢিলা হয়ে গিয়ে মাটিতে ঝুলছে। একটু হাঁটলেই কুচির সাথে প্যাচ খেয়ে মাটিতে পড়বেই পড়বে। মিষ্টির ব্যাগগুলো দুহাতে ধরে রেখেই ডাগর ডাগর চোখচোরা নিয়ে আশেপাশে চোখ ঘুরালো। এদিকে পার্কিং লটে জিপের উপরে পায়ের উপর পা তুলে বসে আছে দিগন্ত। হাতের এক আঙুলে চরকা কাঁপছে জিপের চাবি। দৃষ্টি নিবন্ধ বেলার কর্মকাণ্ডের উপর। ঠোঁট কামড়ে ধরে নিচে নেমে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে নিজ মতো স্ক্রোল করতে করতে হাঁটা ধরল বাড়ির দিকে। ভাব এমন, এখানে যে বেলা দাঁড়িয়ে আছে সেটাও জানে না। এদিকে দিগন্তকে দেখে চোখচোরা জলজল করে উঠেছে বেলার। দিগন্ত ওর পাশ কাটিয়ে যেতেই ডাক পারল, দিগন্ত ভাই। বেলা ভাই ডাকটা মধু মিশিয়ে ডাকলেও দিগন্তের কানে সেটা বিষের ন্যায় ঠেকল। চোখ মুখ কুঞ্চিত করে ফিরল ডাকওয়ালির পানে। কর্কশ গলায় বলল, কে? ওপাশ থেকে ঝটপট উত্তর এলো, আমি। কে আপনি? রানী এলিজাবেথ। দুপাশে মাথা নাড়িয়ে বেলা বলল, না। তাহলে? আমি বলে, এত সুন্দর পরিচয় দিলেন যে। কোন রাজ্যের রানী হন? পাটোয়ারি বাড়ির। ব্যঙ্গাত্মক গলায় দিগন্ত প্রত্যুত্তর করল, হ্যাঁ, সেই ভিখারিনী রাজ্যের রানী হয়েই থাকেন আপনি। আপনার মতো বেয়াদব অন্য কোথাও রানী হতে পারবে না। দিগন্তের কথা অস্পষ্ট শুনল বেলা। নিজে থেকে আবারও বলল, আমি বেলা, দিগন্ত ভাই। চিনতে পারছেন না? এরকম সেজেছিস কেন? ভালো লাগছে না? না। ব্যাস ঠুস করে ভেঙে গেল বেলার ছোট সাইজের মনটা। মুহূর্তেই চোখে জুড়ে পানি ছাপিয়ে গেল। দিগন্তের দিকে ছলছল নেতে চেয়ে বলল, সবাই ভালো বলেছে, শুধু আপনি খারাপ বললেন। দাঁতে দাঁত পিষল দিগন্ত। নিজের উদ্দেশ্যে কয়েকটা গালি ছুঁড়ে ঠান্ডা গলায় বলল, হাতের ব্যাগগুলো দে আমাকে। আর এখানেই দাঁড়িয়ে থাক, আমি মনিকে পাঠাচ্ছি। কিছু বলল না বেলা, চুপ করে রইল। মন খারাপ হয়ে গিয়েছে ওর। দিগন্ত এক পলক দেখল ছোট মায়াবী মুখটা। আসলেই সুন্দর লাগছে বেলাকে। হালকা সাজটুকু ফর্সা মুখাবয়বে ফুটে উঠেছে মারাত্মকভাবে। টানা টানা চোখগুলো সাজিয়েছে আরো নিখুঁতভাবে। আর কিছু দেখার সাহস হলো না। নিজের বেহাত চোখজোড়া আলগোছে সরিয়ে ফেলল দিগন্ত। বেলার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই হন্তদন্ত পায়ে বেলার কাছে ছুটে এলো মিতালি। হাত ধরা গলায় বলল, তোকে আমি কতক্ষণ থেকে খুঁজে চলেছি আর তুই এখানেই দাঁড়িয়ে। দিগু না বললে তো এতক্ষণ সারা বাড়ি খুঁজে বেড়াতাম। আগে শাড়িটা ঠিক করে দেই। কথাগুলো বলে মিতালি অনেকটা হেলে গিয়ে বেলার শাড়ির কুচিগুলোতে হাত দিল। এতক্ষণ বেজার মুখ করে দাঁড়িয়ে থাকা বেলা হুট করে হিহি করে হাসা শুরু করলো। মিতালি কুচি ঠিক করে দিয়ে বলল, কি হলো? এভাবে পাগলের মতো হাসা ধরলি কেন? বেলা খানিক সময়ের জন্য হাসি চেপে চঞ্চল গলায় বলে উঠল, তুমি দিগু বললে আর আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? হ আকার গু। এটুকু বলে আবারও খিলখিলিয়ে হাসতে শুরু করলো। এদিকে মিতালি হতভম্বের ন্যায় কয়েক সেকেন্ড ব্যয় করল। তারপর বেলার কথাটা বুঝতে পেরে জোরে হেসে দিল। চলবে।